আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্ম। ওকে, তো যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং আমার স্ক্রিনটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে, যদি আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যায় এবং স্ক্রিনটা ঠিক মতো দেখা যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করব। তো একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সাউন্ড স্ক্রিন সব ক্লিয়ার আছে। তো চলো আমরা শুরু করি। এমনিতেই আজকে ক্লাস টাইম একটু লেট। ওকে, দেখো, তো পদার্থের গাঠনিক ধর্ম, ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলছে যে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে অথবা একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের কারণে পৃষ্ঠটানের উদ্ভব ঘটে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটানের উদ্ভব কীভাবে ঘটে ভাইয়া? হয় বিভিন্ন পদার্থের অণু অথবা কি একই পদার্থের অণুগুলোর মধ্যে কি যে পারস্পরিক আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বলটা আমরা একটু দেখব। ঠিক আছে, এই আকর্ষণ বলটা আমরা একটু দেখবো। দেখো এখানে বলছে সংজ্ঞাটা একটু দেখো, যে পদার্থের অণুগুলোর পরস্পরের যে বল দ্বারা যুক্ত হয়ে একটি ভৌত কাঠামো গঠন করে তাকে কি বলা হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল বলা হয়। আচ্ছা চলো এখন একটু দেখি জিনিসটা আসলে কেমন। এই আন্তঃআণবিক আকর্ষণ বল এটা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, ওকে, মনে রাখবা। দেখো এই যে কঠিন পদার্থর যে অণুগুলো আছে, ঠিক আছে, এই অণু বা পরমাণুগুলো এখানে তোমরা দেখতে পারতাছো যে, দেখো, ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, কথা তো ক্লিয়ার শোনা যাওয়ার কথা, প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে যে কঠিন পদার্থের কণাগুলো আছে, তাই না? দেখো কঠিন পদার্থের কণাগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটার সাথে একদম কাছাকাছি লেগে আছে। ঠিক আছে, মাঝখানে দূরত্বটা নাই বললেই চলে। ঠিক আছে, মানে ফাঁকা স্থান নাই বললেই চলে। দেখো এখানে বলছে যে কঠিন পদার্থের কণাসমূহের মধ্যে আন্তঃকণা ফাঁকা স্থান নেই বললেই চলে। ঠিক আছে, তার মানে কি আন্তঃকণা আন্তঃকণা ফাঁকা স্থান যেটাকে বলি সেটা কি নেই বললেই চলে, মানে খুবই কম। কিন্তু এই আন্তঃকণা ফাঁকা বলটা কম, তার মানে কি একজন একজনের সাথে খুব ভালোভাবে যুক্ত হয়ে আছে। এর জন্য কি তাদের ভিতরে যে একটা বল আছে যেটাকে আমরা বলতেছি কি আন্তঃকণা আকর্ষণ বল, এই বলটা বেশি হবে। ঠিক আছে, দূরত্ব কম মানে কি বল বেশি। ঠিক আছে, ওকে, তারপরে দেখো এখানে বলছে যে দেখো যে আন্তঃকণা আকর্ষণ বল, দেখো যেখানে বলছে আন্তঃকণা ফাঁকা স্থান নেই বলে এই কণাগুলো স্থান পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, তার মানে এই যে কণাগুলো আছে, কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হইতে পারে না। ঠিক আছে, এজন্য কি হইতে পারে না? শুধুমাত্র যদি এখানে তুমি তাপ প্রয়োগ করো তাহলে কি হবে? এই কণাগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে না, শুধুমাত্র একটু কাঁপাকাঁপি করতে পারবে, কম্পিত হতে পারবে। দেখো এখানে সেটাই বলছে যে এটা শুধুমাত্র কম্পিত হতে পারে, কিন্তু ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই, মানে ঘুরতেও পারে না এবং কি স্থানান্তর হতে পারে না। এটা ঘুরতে পারবে না বা এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করবে সেটাও করতে পারবে না, শুধু কি করতে পারবে? কম্পিত হতে পারবে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখা লাগবে এখান থেকে। ওকে, তো আমরা কি দেখলাম যে কঠিন পদার্থের আন্তঃকণা ফাঁকটা খুবই কম, তার ফলে কি আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি, এবং কি যেহেতু আন্তঃকণা ফাঁক কম তার ফলে কি হয় কণাগুলো স্থান পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র কম্পিত হয়, অর্থাৎ কি ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। ঠিক আছে, ওকে, এবং কি দেখো বলছে যে চাপ প্রয়োগে কঠিন পদার্থ কি হয় না, সংকুচিত হয় না। দেখো এদের মধ্যে তো কোনো ফাঁকা স্থানই নাই, ফাঁকা স্থান থাকলে তো সংকুচিত হবে, তাই না? যেহেতু ফাঁকা স্থান নাই তাহলে কি হবে না, সংকুচিত হবে না।
এর জন্য কঠিন পদার্থ কি চাপ দিয়ে সংকুচিত করা যায় না, করা গেলেও খুব কম। ঠিক আছে, ওকে। তারপরে এখন দেখবো তরল পদার্থ। ঠিক আছে, এই দেখো তরল পদার্থর গাঠনিক চিত্রটা একটু দেখো। দেখো এখানে এখানে কণাগুলো, এখানেও কিন্তু কণাগুলো একসাথে যুক্ত হয়ে আছে, কিন্তু গুচ্ছাকারে আছে। এই যে একটা গুচ্ছ, এই যে একটা গুচ্ছ, এই যে একটা গুচ্ছ। ঠিক আছে, গুচ্ছ করে আছে, কিন্তু মাঝে মাঝে আবার ফাঁকা জায়গা আছে। এই যে একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা। ঠিক আছে, ফাঁকা জায়গা আছে। তো তার মানে আমরা বলতে পারি কি এখানে কিছুটা হলেও ফাঁকা জায়গা আছে। কিন্তু তোমাকে সর্বপ্রথম এখানে মনে রাখা লাগবে যে তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো গুচ্ছের মতো অবস্থান করে। কিসের মতো অবস্থান করে ভাইয়া? গুচ্ছের মতো অবস্থান করে। ঠিক আছে, ওকে। তারপরে এখানে কি দেখো, যেহেতু আমরা দেখতেছি যে মাঝখানে একটু ফাঁকা জায়গাটা গেছে, তার মানে কি এগুলা নড়াচড়াও করতে পারবে। ঠিক আছে, এগুলো নড়াচড়া করতে পারবে। কঠিন পদার্থের কণা কিন্তু নড়াচড়া করতে পারে নাই, জাস্ট একটু কম্পিত হয়েছে। ঠিক আছে, জাস্ট একটু কাঁপতে পারছে। ওকে, এখন দেখো বলছে যে নড়াচড়া করতে পারে, এর ফলে কি হয় যে আয়তন নির্দিষ্ট থাকলেও আকৃতি পরিবর্তন হয়। আমরা জানি যে কঠিন পদার্থর তরল পদার্থের আয়তন নির্দিষ্ট, কিন্তু কি হয় আকৃতি পরিবর্তন হয়। যে পাত্রে রাখে সেই পাত্রের আকৃতি ধারণ করে। তা আকৃতিটা ধারণ করে আসলে কোন জন্য? এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলোর জন্য কি হয় সংকুচিত বা প্রসারিত হতে পারে, যার ফলে কি হয় আকারের পরিবর্তন হতে পারে, কিন্তু আয়তনটা কি আলটিমেটলি নির্দিষ্ট। ঠিক আছে, ওকে। এবং দেখো যেহেতু মাঝখানে ফাঁকা স্থান আছে, তার মানে কি এগুলোতে তাপ দিলে মুভমেন্ট করতে পারবে। ঠিক আছে, নড়াচড়া করতে পারবে। দেখো এখানে বলছে যে দেখো তরল পদার্থের কণাসমূহ কম্পিত হইতে পারে। ঠিক আছে, তারপর কি আবর্তিত হইতে পারে। ঠিক আছে, স্থানান্তরিত হইতে পারে, মানে সব কিছু হইতে পারে। কম্পিত, আবর্তিত এবং কি স্থানান্তরিত হইতে পারে। তারপরে দেখো বায়বীয় পদার্থ। ঠিক আছে, বায়বীয় পদার্থগুলো দেখো, এই বায়বীয় পদার্থগুলো আসলে আলটিমেটলি দেখো এভাবে থাকে। ঠিক আছে, মানে অনেক দূরে দূরে, কণাগুলো অনেক দূরে দূরে থাকে, মাঝখানে অনেক ফাঁকা স্থান থাকে। ঠিক আছে, অনেক ফাঁকা স্থান থাকে। এর জন্য কি হবে বায়বীয় পদার্থ, দেখো এখানে বলছে যে দেখো যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, তাহলে বায়ু পদার্থের ভিতরে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে, যার ফলে কি হয় আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম। দূরত্ব বেশি মানে কি বল কম, আর দূরত্ব কম মানে বল বেশি। ঠিক আছে, ওকে। এবং যেহেতু দূরত্ব বেশি, তার মানে কি এগুলা কি অল্পতেই তাপ প্রয়োগ করলে কি হবে কম্পিত হবে, আবর্তন করবে, স্থানান্তর হবে, সব কিছুই করবে। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু মনে রাখা লাগবে। ওকে, তারপরে এখানে একটা কথা বলছে যে চাপ প্রয়োগে গ্যাসের আয়তন ব্যাপকভাবে হ্রাস পায়। ঠিক আছে, আয়তন হ্রাস পায় কোনটার? গ্যাসের। ঠিক আছে, গ্যাসের আকার আয়তন দুইটাই হ্রাস মানে চেঞ্জ হইতে পারে। তরল পদার্থের কি হয় শুধুমাত্র আকার চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হয় না। আর কঠিন পদার্থের আকার আয়তন কোনোটাই চেঞ্জ হয় না। ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসো, দেখো পদার্থের বন্ধন। ঠিক আছে, পদার্থের বন্ধন, পদার্থের সাধারণত রাসায়নিক 5 ধরনের বন্ধন ঘটে। কয় ধরনের ভাইয়া? 5 ধরনের। একটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর আছে হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন এবং ভ্যান ডার ওয়াল বন্ধন। ঠিক আছে, আমরা দেখব। দেখো এখানে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন সম্পর্কে তোমরা জানো না। আয়নিক বন্ধন কার ভিতরে হয় ভাইয়া? ধাতু এবং অধাতুর ভিতরে হয়। ঠিক আছে, ধাতু এবং অধাতুর ভিতরে একটা কি হয় ধনাত্মক আয়ন, একটা হয় ঋণাত্মক আয়ন। ঠিক আছে, এখান থেকে তোমাদের লাগবে কি কি লাগবে ভাইয়া? দেখো নাম লাগবে, উদাহরণ লাগবে, প্লাস শর্ত লাগবে। এই 3টা জিনিস পড়বে এখান থেকে। ঠিক আছে, তো দেখো ধাতব বন্ধন কোন কোন জিনিসের ভিতরে হয়? ধাতু এবং অধাতুর ভিতরে হয়। ঠিক আছে, এক ধাতু থেকে আমরা কি পাই? ধনাত্মক আয়ন, এবং অধাতু থেকে কোনটা পাই? ঋণাত্মক আয়ন। এখন দেখো আয়নিক বন্ধন গঠনের শর্তটাও আমাদের লাগবে। ঠিক আছে, শর্ত প্রথমে বলছে দেখো যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা একটা কি উদাহরণ দিছে ধাতব বন্ধনের, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখানে বলছে যে প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মানে কি? আমরা জানি যে আয়নীকরণ শক্তি বলতে বোঝায় আসলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে প্রবণতা, সেটা আসলে কি আয়নীকরণ শক্তি, মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন হবে আর কি। ঠিক আছে, মানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হবে। তো ও কি বলছে যে নিম্ন আয়নীকরণ শক্তি, তার মানে কি ওকে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করতে কি কম শক্তি লাগবে। তার মানে ও খুব সহজে কি হবে সোডিয়াম প্লাসে পরিণত হবে, তাহলে সোডিয়াম প্লাস হয়ে গেল। ঠিক আছে, এটা হলো কি নিম্ন আয়নীকরণের শক্তি, মানে নিম্ন আয়নীকরণ শক্তি। ওকে, তারপরে দেখো বলছে 2 নাম্বার শর্ত যে দ্বিতীয় মৌলের কি হলো, দেখো বলছে যে দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি। তার মানে কি ইলেকট্রন আসক্তি উচ্চ, তার মানে বেশি বেশি ইলেকট্রন চাবে। ঠিক আছে, মানে ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা সেটা কি হবে অনেক বেশি হবে। এগুলা কোনগুলোর হয় ভাই? দেখো দ্বিতীয় মৌলর, তখন দ্বিতীয় মৌল কোনটা আছে? ক্লোরিন। ঠিক আছে, আমরা জানি কি ক্লোরিন Cl মাইনাস, তার মানে ও কি করবে? ও ইলেকট্রন গ্রহণ করার জন্য বসে আছে, আর ও তো ছেড়েই দিছে। ঠিক আছে, তো ও যে ইলেকট্রন ছেড়ে দিল এবং ও যে
ওই ইলেকট্রন কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে, ঠিক আছে। আলটিমেটলি কি হবে, তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের মাধ্যমে কি হয়, সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠিত হয়। এগুলো তোমরা জানো, এত বড় হয়ে গেছো জানো এগুলো, তারপরে একটু বুঝাই দিলাম, ঠিক আছে। ওকে, এবং দেখো 3 নাম্বার সূত্রটা মনে রাখো, বলছে যে গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি, ঠিক আছে। যেহেতু দেখো এখানে ও সুন্দর করে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন গ্রহণ করছে, দুজন মিলে একটা যে যৌগ গঠন করলো সেটা কি অনেক স্থিতিশীল, এর জন্য এটাকে বলা হয় কি উচ্চ ল্যাটিস শক্তি, ঠিক আছে। এটা একটু মনে রাখো, উচ্চ ল্যাটিস শক্তি। ওকে, যেমন উদাহরণ কি বলছে দেখো, উদাহরণ বলছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপর আসো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে ভাইয়া, আমরা জানি যে সমযোজী বন্ধন ঘটে ভাইয়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর সমযোজী বন্ধন ঘটে কার ভিতরে, দুইটি অধাতুর ভিতরে, ঠিক আছে। যেখানে বলছে দেখো দুটি অধাতু পরমাণুর ভিতরে কি ঘটে, সমযোজী বন্ধন ঘটে। 2 নাম্বার বলছে যে সমানভাবে কি হবে, ইলেকট্রন শেয়ার করবে। এর দুইটা কথা মনে রাখবে, একটা হলো দুটি অধাতুর ভিতরে হয়, আর একটা কি হয় যে ইলেকট্রন শেয়ার করা লাগবে, দুইটা হলো শর্ত, ঠিক আছে। এবং উদাহরণ কি বলছে দেখো, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন, ঠিক আছে। এগুলো কি, এগুলো সব সমযোজী বন্ধনের উদাহরণ, ঠিক আছে। ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপর আসো দেখো যে এখানে বলছে, ওকে এখানে আসো দেখো, এখানে একটা বলছে যে এখানে একটা কথা বলছে, এগুলো একটু দাগায় দেই, মনে রাখো যে ধাতুর গলন তাপমাত্রা কম, ঠিক আছে। ধাতুর গলন তাপমাত্রা কম, উচ্চ চাপ উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহী, যান্ত্রিক দৃঢ়তা প্রভৃতি কি ধাতুর বৈশিষ্ট্য। ধাতুর বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ধাতুর গলন তাপমাত্রা কি হয়, কম হয়, ঠিক আছে। ধাতুকে সামান্য একটু তাপ দিলেই গলে যায়। তারপর কি বলছে যে উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তার মানে কি ধাতু মানে লোহা একটা ধাতু, তুমি লোহাতে তাপ দিলে তাপ পরিবাহী হবে না, অবশ্যই হবে। লোহাতে যদি তুমি বিদ্যুৎ দাও তাহলে কি কি হবে, বিদ্যুৎ পরিবাহিত হবে, ঠিক আছে, পরিবাহী হবে, পরিবহন হবে, সরি। ওকে, যাই হোক, তারপর কি বলছে দেখো যে যান্ত্রিক দৃঢ়তা, মানে কি দৃঢ়তা আছে, শক্ত, ঠিক আছে। এগুলো সব কিসের বৈশিষ্ট্য ভাইয়া, ধাতুর বৈশিষ্ট্য। ওকে, তারপরে নিচে আসো দেখো ভ্যান্ডার ওয়াল বল, ঠিক আছে, ভ্যান্ডার ওয়াল বল। ওকে, এটা দেখবো, দেখো এখানে মনে রাখবা যে সার্বজনীন দুর্বল বল হলো ভ্যান্ডার ওয়াল বল, মানে ভ্যান্ডার ওয়াল বল হলো সবচাইতে দুর্বল বল বা সবচাইতে দুর্বল আকর্ষণ বল, ঠিক আছে। ওকে, এই জন্য দেখো বলছে যে নিষ্ক্রিয় গ্যাসের অণু ভ্যান ডার ওয়াল বলের ফল। আমরা কি জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ভিতরে কি যে বলটা সেটা কি খুবই দুর্বল, এই জন্য বলা যায় যে নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে কোন বল বিদ্যমান, সেটা হলো ভাইয়া ভ্যান ডার ওয়াল বল, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা, ঠিক আছে। দেখো এখানে বলছে যে পদার্থ গঠনের সময় অণুগুলোর পরস্পরের পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণ ফাঁক থাকে, এটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। ধর এটা একটা দেখো, ধর এটা একটা অণু, এটা একটা অণু, দুইটা অণু হ্যাঁ, এটা একটা অণু, এটা একটা অণু, দুইটা অণু পাশাপাশি আছে, ঠিক আছে। এদের মাঝখানে যে দূরত্বটা সেটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক দূরত্ব। এবং এই আন্তঃআণবিক দূরত্বর মানটা কত ভাইয়া, 10⁻৯ মিটার, এটা মনে রাখা লাগবে। আন্তঃআণবিক দূরত্বর মান কত, 10⁻৯ মিটার, ঠিক আছে। ওকে, আর ওই যে আমরা একটু একটু আগে যে আন্তঃআণবিক বল দেখলাম না, এই যে আন্তঃআণবিক বল একটু আগে যে আমরা দেখলাম, যাই হোক উপরে না যাই, আন্তঃআণবিক বল যে দেখলাম যে আন্তঃআণবিক কণাগুলোর ভিতরে কি, সরি ওই কণাগুলোর ভিতরে যে একটা বল আছে, ওই বলটা কি বলে, আন্তঃআণবিক বল, ঠিক আছে। যেখানে বলছে দেখো যে কঠিন পদার্থের ক্ষেত্রে দাগাই দিয়ে দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল বলকে বলা হয় সংশক্তি বল, ঠিক আছে। মানে কঠিন পদার্থের ভিতরে যে আন্তঃআণবিক বলটা আছে এটা আর একটা নাম দিছে, নামটা হলো কি ভাইয়া, সংশক্তি বল, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করতে পারে যে সংশক্তি বল কোন পদার্থের ক্ষেত্রে ক্রিয়াশীল বা কোন পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন দেখো আন্তঃআণবিক স্থানের ওপর ভিত্তি করে পদার্থকে 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হলো কঠিন পদার্থ আর একটা হলো কি ভাইয়া প্রবাহী পদার্থ, ঠিক আছে। ওকে, তাহলে আন্তঃআণবিক স্থানের ওপর ভিত্তি করে পদার্থকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো কঠিন আর একটা হলো কি ভাইয়া প্রবাহী। তো দেখো প্রবাহীকে আবার 2 ভাগে ভাগ করা হয়, কয় ভাগে ভাইয়া, 2 ভাগে। একটা হলো অসংকোচনীয় প্রবাহী আর একটা হলো ভাইয়া সংকোচনীয় প্রবাহী। দেখো অসংকোচনীয় প্রবাহী বলছে তরল, আর সংকোচনীয় প্রবাহী কি বলছে ভাইয়া গ্যাস। এটা তোমরা এমনি মনে রাখতে পারবা। আচ্ছা, তুমি যদি একটা বোতলের ভিতরে একদম বোতল মনে করো যে ফুল অফ ওয়াটার, মানে বোতল পুরাটুকুই পানি দিয়ে ভর্তি, তুমি কিন্তু চাইলে বোতলটা বিকৃত করতে পারবা না বা সংকোচন করতে পারবা না চাপ দিয়ে, ঠিক আছে। কারণ কি এটা অসংকোচনীয় তরল। কিন্তু ভাইয়া তুমি যদি একটা বেলুনের ভেতরে বাতাস ভরছো, ঠিক আছে, গ্যাস ভরছো, তুমি কিন্তু চাইলে কি করবা বেলুনটাকে চাপাইতে পারবা, ঠিক আছে, বা
তুমি কি করতে বিকৃতি ঘটাইতে পারবা, সংকোচন ঘটাইতে পারবা। এই জন্য বলছে দেখো যে সংকোচনে প্রবাহী ঘটে গ্যাসের ভেতরে। ঠিক আছে, তো তুমি এই দুইটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারো। ওকে, তারপরে দেখো একটা কথা বলছে এখানে যে অত্যাধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নিত হয়। ঠিক আছে, অত্যাধিক তাপমাত্রা দিবা তখন যে বায়বীয় পদার্থ আছে, একটা গ্যাস আছে, গ্যাসটা আয়নিত হবে। আয়নিত হওয়ার পরে কী হবে, এখানে সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। ঠিক আছে, সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। পদার্থ যে এই যে সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হইলো, এটাকে বলা হয় প্লাজমা অবস্থা। ঠিক আছে, প্লাজমা অবস্থা, এটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, তারপরে দেখো আন্তঃআণবিক বলের প্রকৃতি, এখানে কিছু লাগবে না। এখানে আসো স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, এখানেও আমাদের অনেক সংজ্ঞা আছে। ঠিক আছে, আমরা দুদিন যাবত শুধু সংজ্ঞায় পড়তেছি। ঠিক আছে, ওকে, এখন দেখো সংজ্ঞাগুলো আমাদের একটু জানা লাগবে। তো প্রথমে বলছে দেখো নমনীয় বস্তু, কি বলছে ভাইয়া, নমনীয় বস্তু। দেখো এখানকার সংজ্ঞাগুলো খুব ইজি, জাস্ট একবার রিডিং করবা দেখবা তুমি এমনি পারতাছো। দেখো নমনীয় বস্তু কি বলছে, বল প্রয়োগে বস্তুর বিকার ঘটে, অর্থাৎ বস্তু বিকৃত হয়। আলটিমেটলি আসলে দেখো এখানে যেটা বলছে যে বিকৃতকারী বল অপসারণের পর যদি বস্তুর আবার পুনর্প্রাপ্তি না করে তাহলে তাকে বলা হয় নমনীয় বস্তু। ঠিক আছে, ধরো তুমি কি করলা, তুমি মনে করো যে আটা গুলছো, রুটি বানাবা। ঠিক আছে, তুমি কি করছো, আটাটা মনে করো যে হাত দিয়ে কি বলো এটাকে ডলতাছো। তো তুমি যখন হাত দিয়ে একটা ডলা দিবা, তারপর কি ওই যে আটাটা চ্যাপটা হয়ে গেছে, ওটা কি আর আগের অবস্থায় ফিরে আসবে, আসবে না। তার মানে কি এটা কিন্তু একটা কি নমনীয় বস্তু, মানে তুমি যেমনে চাপ দিছো অমনি আছে, এটা আর আগের অবস্থায় ফিরতেছে না। এটাকে আমরা কি বলবো ভাইয়া, নমনীয় বস্তু। ঠিক আছে, মানে এটা মনে রাখবা। দেখো কি অর্থটা কি এখানে, যে মানে আগের অবস্থায় ফিরে আসবে না বা পুনঃপ্রাপ্তি ঘটবে না, অবস্থার পুনঃপ্রাপ্তি ঘটে না, সেটাই কি, সেটাই হলো নমনীয় বস্তু। তারপরে বলছে দেখো যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। দেখো কি বলছে, বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর ওই বল অপসারণ করা হলে বস্তুটি যদি পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে যায় তাহলে তাকে কি বলে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তার মানে কি এখানে কি অর্থটা হলো, যে পূর্বের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, দেখো তুমি উদাহরণ হিসাবে কি বলতে পারো, ধরো একটা রাবার। ঠিক আছে, একটা রাবার বা একটা স্প্রিং তুমি টান দিলা, টান দিয়ে তুমি বড় করছো, তারপর তখন ছেড়ে দিবা, সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে না। তার মানে কি এটা একটা স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, কি বস্তু, একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, ওকে, তারপরে দেখো বলছে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। কি বলছে ভাইয়া, পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, ওকে, এখানে বলছে যে দেখো যে তুমি বিকৃত করবা এবং তারপর এটা ওই বিকৃত অবস্থাতে থেকে যায়। ঠিক আছে, মানে আগের অবস্থায় এটা ফিরে আসে না। যেমন কি এটা আসলে প্লাস্টিককে বোঝায়, তুমি প্লাস্টিক একটা কি মানে একদম বোচা করে ফেললা, বাঁকা করে ফেলে, এটা কি আলটিমেটলি আর আগের অবস্থায় ফিরে আসবে না। তো এটা কি বলা হয়, পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, মোট কথা স্থিতিস্থাপকের বিপরীত। স্থিতিস্থাপক জিনিসটা কি, যে তুমি টান দিছো, বড় করছো, ছেড়ে দিছো, আগের অবস্থায় ফিরে আসছে। আর অস্থিতিস্থাপক জিনিসটা কি, তুমি টান দিছো, বড় করছো, ছেড়ে দিছো, আগের অবস্থায় আর ফিরে আসে নাই। ঠিক আছে, ওকে, তারপরে দেখো পূর্ণ দৃঢ় বস্তু, এটার উদাহরণটা সংজ্ঞাটা কি বলছে, দেখো যে কোনো বস্তুর ওপর যে কোনো পরিমাণ বল প্রয়োগ করলে যদি তার বিকৃতি বা কায়িক পরিবর্তন ঘটানো না যায় তবে ওই বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা কি নিলা, একটা লোহা নিলা, তুমি লোহা নিয়া যতই, হ্যাঁ লোহাকে দেওয়া যায়, অনেক বেশি চাপ দিয়ে বিকৃত করা যায়, কিন্তু তুমি স্বাভাবিকভাবে যদি কল্পনা করো যে তুমি লোহার উপরে চাপ দিতেছো, ঠিক আছে, অনেক চাপ দিতে, তাহলে কি হইতেছে, লোহা কিন্তু বাঁকা হচ্ছে না, কিছুই হচ্ছে না। তাহলে কি বলা যায় যে লোহা একটি পূর্ণ দৃঢ় বস্তু, তার মানে কি তার অবস্থার কোনো পরিবর্তন ঘটানো সম্ভব হচ্ছে না। এ দেখো এখানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর, পূর্ণ দৃঢ় বস্তুর কিছু উদাহরণ দিছে, যেমন কাঁচ, ইস্পাত। ঠিক আছে, কাঁচ এবং ইস্পাত মনে রেখো। তারপরে দেখো স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, আমরা কি দেখবো ভাইয়া, স্থিতিস্থাপক সীমা। ওকে, দেখো স্থিতিস্থাপক সীমার যে সংজ্ঞাটা, এটা একটু আমরা দেখি। এখন বলছে দেখো যে মনে করো যে এখানে বলছে দেখো যে প্রযুক্ত বাহ্যিক বলে যে সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে। তার মানে দেখো তুমি একটা রাবার নিছো, যেটা বললাম রাবার একটা স্থিতিস্থাপক বস্তু, তুমি রাবারকে বারবার টানতাছো ছাড়তাছো, টানতাছো ছাড়তাছো, এই যে টানতেছো বড় হচ্ছে, ছাড়তেছো আগের অবস্থায় ফিরে আসতেছে,
তাই না? একটা সময় দেখবা যে তুমি অনেক যে টানতেছো, টানতে 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 এমন একটা পর্যায়ে যাবা, ছেড়ে নাই, ছিঁড়ে যায় নাই, বাট ওটা মনে করো যে ওর চাইতে আর বড় হচ্ছে না। তখন যদি তুমি ওটাকে ছিঁড়ে মানে একদম স্বাভাবিক অবস্থায় ছেড়ে দাও, তাহলে কি হবে, ওইটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। দেখবা যে আগে যতটুকু ছিল তার চাইতে একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? ওই যে আহ, দেখো মানে ওই যে বড় হয়ে গেছে, ঠিক আছে, মানে ওই যতটুকু মানে বল প্রয়োগ করা পর্যন্ত ওইটা মানে বড় হয়ে যায়, মানে বড় হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে বলটা, ঠিক আছে, ওই বল পর্যন্ত যে আহ, যে সীমাটা আছে, এটা এভাবে না বললে দেখো আর এক ভাই বুঝে তোমাকে, দেখো যে 1 মিনিট, চাবি নিয়ে যান, চাবি নিয়ে যান। না, হ্যাঁ, দেখো, ওকে, তো কোথায় ছিলাম, দেখো স্থিতিস্থাপক সীমানা। ওকে, দেখো, তো আমি যদি আর একভাবে বুঝাই, ধরো এটা একটা রাবার, ঠিক আছে, এটা একটা রাবারের টুকরা, ঠিক আছে। ওকে, তো তুমি এখানে মনে করো যে এমন একটা বল দিছো যে, দেখো তুমি একটা বল দিছো এখানে, এখানে সাপোজ ধরো তুমি এটার উপরে 10 নিউটন বল দিছো, ঠিক আছে, 10 নিউটন বল দিছো। 10 নিউটন বল দেওয়ার ফলে এই জিনিসটার বৃদ্ধি করছে এতটুকু, এই রাবারটা এখান থেকে এই যে এতটুকু লম্বা হয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে তুমি যখন ছেড়ে দাও, এটা আগের অবস্থায় ফিরে আসে, আবার এটুকু অবস্থাতে ফিরে আসে। কিন্তু তুমি এটার উপরে যদি 11 নিউটন বল দাও, ঠিক আছে, 11 নিউটন বল দাও, তাহলে হইতাছে কি, এটা আরেকটু বড় হইতাছে, আরেকটু বড় হইতাছে। এবং তুমি যখন ছেড়ে দিচ্ছ, এটা আর এই স্থানে আসতে আসছে না, এটা একটু লম্বা থেকে যাইতেছে, মানে যে এতটুকু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে ছিল এতটুকু, কিন্তু এবার তুমি 11 নিউটন দিচ্ছ, তার ফলে কি, আগের অবস্থায় পুরোপুরি যাচ্ছে না, একটু বাড়তি থেকে যেতেছে। এটাকে আসলে বলা হয় যে স্থিতিস্থাপক সীমা। তার মানে ও 10 নিউটন পর্যন্ত নিতে পারবে, 11 নিউটন দিলে কি হবে, ওর বিকৃতি ঘটে যাবে। তাহলে যতটুকু পর্যন্ত নিতে পারে বিকৃতি ঘটে না। দেখো বলছে সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা পর্যন্ত বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক থাকে, এ পর্যন্ত ফিরে আসা মানে তো স্থিতিস্থাপক ধর্ম আছে। এর চাইতে বাইরে গেল মানে কি, স্থিতিস্থাপক ধর্মটা আর নাই, ঠিক আছে। তার মানে এই যে 10 নিউটন পর্যন্ত নিতে পারছে, এটাকে কি বলতেছে আমরা, স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো অসহভার এবং অসহপীড়ন, ঠিক আছে, অসহভার এবং অসহপীড়ন। দেখো এখানে কি বলছে যে ন্যূনতম যে নির্দিষ্ট ভরের ক্রিয়ার কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে বলা হয় অসহ ওজন। এটা দিয়ে বুঝাই, এই যে তুমি রাবারটা এখানে 10 নিউটন দিছো, আগের অবস্থায় ফিরে আসছে, 11 নিউটন দিছো, আগের অবস্থায় পুরোপুরি ফিরে আসে নাই। তুমি যখন আবার এখানে ধরো 12 নিউটন দিছো, এটা এ পর্যন্ত আসছে এবং হুট করে ছিঁড়ে গেছে, ঠিক আছে। এই যে ছিঁড়ে গেল, এটাকে বলা হয় অসহভার, মানে সহ্য করতে পারে নাই, তাকে কি বলতেছে, অসহ, ঠিক আছে। যেটা সহ্য করতে পারে না তাকে অসহ বলে। তো এভাবে মনে রাখবা যে যে অবস্থাতে কি ছিঁড়ে যায় তাকে কি বলা হয়, অসহ ওজন বা অসহ ভার। এটাকে আবার ভঞ্জক ভারও বলা হয়, ঠিক আছে। ওকে, এবং বলছে যে একক ক্ষেত্রফলের উপরে এই অসহ ভার, ঠিক আছে, বা ভঞ্জক ভার যদি দেওয়া হয়, সেটাকে আমরা বলি অসহপীড়ন, ঠিক আছে। যে দেখো যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে এই অসহ ভার দিলে কি হবে, সেটাকে অসহ পীড়ন বলা হয়, যে সূত্রটা দেখো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো স্থিতিস্থাপক ক্লান্তি, ঠিক আছে, স্থিতিস্থাপক ক্লান্তি। ধরো স্থিতিস্থাপক ক্লান্তি জিনিসটা কি, ধরো এই যে তুমি একটা জিনিস, এই যে রাবারটা তুমি টানছো, যেটা বললাম যে তুমি 11 নিউটন দিছো, যার ফলে কি হয়েছে, এই যে এর এত বড় হয়েছিল, দেন কি ছেড়া দিছো, এটা কিন্তু আগের অবস্থা ছিল এতটুকু, ও আর আগের অবস্থায় যায় নাই, এই যে এই অবস্থায় আছে, মানে এতটুকু অবস্থা কি আছে, ও আর বাড়তি আছে এবার। কিন্তু এতটুকু অবস্থা যার বাড়তি আছে, তার পরবর্তীতে কিছুক্ষণ পরে কিন্তু আবার ও এতটুকু অবস্থা থেকে আবার ঠিক এতটুকু অবস্থাতে ফেরত যাবে, ঠিক আছে। মানে ও আগের অবস্থায় ফিরে যাবে, কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে। এটাই বলছে, দেখো যে বল অপসারণের সাথে সাথে বস্তুর আগের অবস্থায় ফিরে যায় না, কিছুটা দেরি হয়, ঠিক আছে। এই অবস্থাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি, মানে ক্লান্ত হয়ে গেছে, একটু টাইম লাগবে, ঠিক আছে। আগের অবস্থায় যাবে ঠিকই, কিন্তু কি লাগবে, একটু টাইম লাগবে, সেজন্য দেরি হবে, ঠিক আছে। মনে রাখবা যে ক্লান্তি মানে কি, ক্লান্তি মানে টায়ার্ড হয়ে গেছে, দেরি হয়ে যাবে ওর বাসায় যাইতে, ঠিক আছে, এরকম বিষয়। ওকে, তারপরে দেখো বিকৃতি। এখন আমরা কি দেখবো ভাইয়া, বিকৃতি। বিকৃতি জিনিসটা কি, দেখো এই যেখানে একটা দেখো
দেখো এটা একটা বস্তু, বস্তুর এটা একটা দৈর্ঘ্য, ঠিক আছে, এটা কি ভাইয়া, এটা হলো বস্তুর দৈর্ঘ্য এল, ঠিক আছে। আমি বস্তুটাকে টান দিয়ে এখান থেকে এতটুকু ছিল, আমি কি করছি, এতটুকু বানাইছি এখন। তার মানে কি আগে ছিল এতটুকু, এখন তাহলে যে এতটুকু বাড়লো, এতটুকুকে আমরা কি বলবো, এতটুকু বলবো আমরা ছোট হাতের এল, ঠিক আছে, ছোট হাতের এল। তো এই যে ছোট হাতের এল এবং কি আগে ছিল বড় হাতের এল, দৈর্ঘ্য যেটা, ঠিক আছে। এবং এটার যে কি বলে যে অনুপাত, ঠিক আছে, এটাকে আমরা বলবো আসলে বিকৃতি, ঠিক আছে। মানে আলটিমেটলি আমরা বিকৃতি বলতে এখানে যেটা বোঝাবো সেটা হলো ভাইয়া যে এই যে ছোট হাতের এল, যেটা মানে যতটুকু আমি পরিবর্তন ঘটাইছি, এটা দেখো লেখা না কেন, এটা ডিভাইডেড আগে যতটুকু ছিল সেটা, এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটাকে আমরা বলবো বিকৃতি, ঠিক আছে। দেখো যেখানে বলছে বিকৃতি তিন প্রকার, কয় প্রকার ভাই, তিন প্রকার। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, একটা কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি বা মোচড় বিকৃতি। দেখো কৃন্তন, আকার, মোচড় নাম কিন্তু তিনটা, ঠিক আছে, সেম জিনিস মনে রাখবা। আর একটা হলো ভাইয়া আয়তন বিকৃতি, আর একটা কি, একটা হলো ভাইয়া আয়তন বিকৃতি, ঠিক আছে। ওকে, দেখো যে বললাম দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পরিবর্তন করলা, আদি দৈর্ঘ্য ছিল এল, পরবর্তীতে কি করছো, ছোট হাতে এল পরিমাণ বাড়াইছো, তাহলে পরিবর্তনটা কত, এল ডিভাইডেড এল, ঠিক আছে। এবং দেখো তারপরে যেটা আছে দেখো কৃন্তন বিকৃতি, ঠিক আছে, কৃন্তন বিকৃতি। দেখো এটা আসলে কি হয়, আয়তনের পরিবর্তন, ঠিক আছে, আয়তনের পরিবর্তন। দেখো আমি যদি একটু দেখাই, এই যে একটা বস্তু আছে, এটার আয়তন ধরে যেটা, ঠিক আছে, তুমি কি করছো, এটাকে তুমি মনে করো যে টান মেরে যেরকম বানাই দিছো, এরকম বানায় দিছো, ঠিক আছে, তাহলে তোমার আয়তনের পরিবর্তন হচ্ছে যে এতটুকু, এতটুকু হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন, এটাকে প্রকাশ করতেছি ছোট হাতের ডি দিয়ে। আগের যতটুকু আয়তন ছিল সেটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে ভাইয়া, বড় হাতের ডি। আর যে পরিবর্তন সেটাকে কি দিয়ে প্রকাশ করব, ছোট হাতের ডি। তাহলে এটা আলটিমেটলি সেম সূত্র আসবে যে দেখো ডি ডিভাইডেড ডি, এবং এটাকে প্রকাশ করা হয় থিটা দিয়া, ঠিক আছে। কৃন্তন বিকৃতি কি দ্বারা প্রকাশ করা হয়, থিটা দিয়ে, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো যে আয়তন বিকৃতি, কি দেখো ভাইয়া, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতিটা দেখো একই সেম জিনিস, একটা বস্তুর আয়তন ছিল আগে এরকম, ঠিক আছে, সাপোজ ধরো আয়তন ছিল বড় হাতের ভি, ঠিক আছে, তুমি পরবর্তীতে আয়তনটা চেঞ্জ করে মনে করো যে এরকম এরকম বানাই দিচ্ছে, এই যে এখান থেকে যে পরিবর্তনটা ঘটায় আয়তনের, এটাকে বলতেছো ছোট হাতের বি। তাহলে আমরা আলটিমেটলি আয়তন পরিবর্তনটা কি বলবো ভাইয়া, ভি ডিভাইডেড বড় হাতের বি, ঠিক আছে। এটা আয়তন পরিবর্তন। দেখো এখানে বলছো যে আয়তন পরিবর্তন ইকুয়াল টু কি, যে আয়তনের পরিবর্তন ভাগ আয়তি আয়তন, ঠিক আছে। ওকে, মানে একই কনসেপ্ট, বুঝছো কি না। ওকে, এখন দেখো বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো এককও নাই, মাত্রাও নাই। কেন নাই দেখো ভাই একটু যদি বলি, দেখো এই যে বিকৃতির আমরা সূত্রগুলা কি দেখলাম, ভি ডিভাইডেড ভি, আবার কি দেখলাম যে এল ডিভাইডেড এল। দেখো এটাও আয়তন, এটাও আয়তন, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। এখন একক যদি বসাই, এটা কেটে যাবে না, এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমরা কোনো একক পাবো, কোনো এককও পাবো না, মাত্রাও পাবো না। এই জন্য বলছো দেখো বিকৃতির একক এবং মাত্রা হলো কোনো কিছুই না, মানে নাই, এর কোনো এককও নাই, মাত্রা সমীকরণও নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো ভাইয়া পীড়ন, কি দেখবো ভাইয়া, পীড়ন। দেখো পীড়ন বলছে যে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল। দেখো দেখো একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই পীড়ন ন, সব ক্ষেত্রে তোমাকে মনে রাখা লাগবে যে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হবে প্লাস বস্তুর বিকৃতি ঘটবে, বিকৃতি ঘটবে, বিকৃতি ঘটবে, ঠিক আছে, বিকৃতি ঘটবে। যদি বিকৃতি ঘটে তখনই সেটাকে আমরা পীড়ন বলতে পারবো, ঠিক আছে। ওকে, দেখো পীড়ন ইকুয়াল টু এ ডিভাইডেড এ, ঠিক আছে, এটা একটু মনে রাখো। পীড়ন তিন প্রকার, সেমভাবে বিকৃতি যেমন তিন প্রকার ছিল, পীড়নও সেমভাবে তিন প্রকার। একটা কি ভাই, দেখো দৈর্ঘ্য পীড়ন, একটা আকার কৃন্তন বা মোচড় পীড়ন, আয়তন পীড়ন, নাম কিন্তু তিনটাই সেম, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে, দৈর্ঘ্য পীড়ন। দেখো দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু কি, বল ডিভাইডেড ক্ষেত্রফল, ঠিক আছে। কৃন্তন পীড়ন ইকুয়াল টু কি, সেম, বল ডিভাইডেড ক্ষেত্রফল। আয়তন পীড়ন ইকুয়াল টু কি, বল ডিভাইডেড ক্ষেত্রফল। জাস্ট সূত্র মানে দেখবে যে এখানে যে সংজ্ঞাগুলো আছে, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য, আকার বিকৃতি ঘটানোর জন্য এবং কি আয়তন বিকৃতি ঘটানোর জন্য রিডিং দিলেই পারবা, এখানে বোঝানোর তেমন কিছু নাই। আর দেখো পীড়নের একক, পীড়নের একক, একক বের করতে পারবা না, একক বের করা তো ইজি, কি হইলো, দেখো পীড়নের একক, পীড়ন ইকাল টু কি জানি, পীড়ন ইকাল টু এফ ভাগ এ, ঠিক আছে। আমরা এফ মানে কি বল, বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফল একক কি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার নিচে আছে আমার উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে কি নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। মাত্রাটা দেখো এখানে আমরা বের করে দিছে,
তোমরাও বের করতে পারবা, না বের করতে পারলে এখান থেকে দেখে নিবা। ঠিক আছে, তাহলে পীড়নের এসআই একক কি, এসআই একক এবং বা এসকেএস একক যেটা বললাম সেটা হলো কি ভাই নিউটন পার মিটার স্কোয়ার, এবং মাত্রা কত ভাইয়া ml ইনভার্স অন টি ইনভার্স 2। ঠিক আছে, ওকে। দেখো মাত্রাটা যদি আমি একটু দেখাই, ওরা তো দেখাই দিছে, হ্যাঁ দেখাই দিছে, দেখো ওকে। তারপরে দেখো এখানে বলছে হুকের সূত্র। ঠিক আছে, দেখো আমরা যেটা দেখলাম যে আমরা মাত্র যে সূত্রটা দেখলাম যে পীড়নের সূত্রের শর্ত কি বলছিলাম, যে পীড়ন হইতে হইলে বিকৃতি হইতে হবে। ঠিক আছে, তার মানে কি যত পীড়ন দিবা তত বিকৃত হবে। এজন্য দেখো বলছে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, কি বলছে দেখো ভাইয়া, যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। দেখো হুকের একটা সূত্র আছে, এটা হুকের সূত্রটা একটু মনে রাখবা। দেখো বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে, তার মানে পীড়ন যত হবে বিকৃতিও কি হবে ভাইয়া ততই হবে। দেখো এটাই বলছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হয়, যে আমরা যদি দেখো এখানে বলছে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, আমরা সমানুপাতিক দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসলাম, কে সমান কি লিখলাম বিকৃতি, কেটা এক পাশে রাখলে কি হবে, তাহলে পীড়ন বাই বিকৃত হবে, পীড়ন ডিভাইডেড বিকৃতি। ঠিক আছে, বিকৃতি, ওকে। এটাই বলছে দেখো যে ধ্রুবক ইকুয়াল টু কি পীড়ন বাই বিকৃতি। এই যে ধ্রুবক কে, এটাকে আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলো ভাইয়া, এ কেটাকেই বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। ঠিক আছে, ওকে। এবং মনে রাখবা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কেবল পদার্থের প্রকৃতির ওপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপর ভাইয়া, পদার্থের প্রকৃতির উপর, মানে পদার্থ স্থিতিস্থাপক কি না, ঠিক আছে, কেমন, কঠিন না তরল না বায়বীয়, এবং কি তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। যেহেতু দেখলাম যে বিকৃতি এবং কি পীড়ন দুইটা সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি না যে একক ক্ষেত্রফলের ওপর যত গুণ বল প্রয়োগ করা হবে বিকৃতি কি হবে তত গুণই হবে। ঠিক আছে, মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বিকৃতির সমানুপাতিক। বুঝছো কি না? তারপরে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা আমরা মাত্রই দেখলাম। ঠিক আছে, ওই যে ধ্রুবক বের করলাম, ধ্রুবক কি ইকুয়াল টু কি পাইলাম, পীড়ন ডিভাইডেড বিকৃতি পাইলাম না, ওইটাই কি ওই ইটাই ওই সরি ই কি কেন কে, ওই কেটাকে কি বলতেছে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। ঠিক আছে, দেখো এখানে ওইটাই বলছে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। ঠিক আছে, ই বা কে যেটা দিয়ে প্রকাশ করো না কেন। ঠিক আছে, পীড়ন বাই বিকৃতি। এবং এখানে বলছে দেখো পীড়ন ও বিকৃতি দুইটাই কি স্কেলার রাশি, এজন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, ওকে। এখন দেখো বলছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা ও পীড়নের মাত্রা সেম। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তার মানে কি পীড়নের মাত্রা আমরা কি বের করছিলাম, যা বের করছিলাম স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাও কি সেম, একই হবে। দেখো কেন এক হবে ভাইয়া, দেখো আমরা যেটা বললাম যে কে ইকাল টু কি পাইছি, বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কে ইকাল টু কি জানি, যে পীড়ন, দেখো কে ইকাল টু পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, পীড়নের মাত্রা ধরো একটা আছে, ঠিক আছে, বিকৃতির কোনো মাত্রা আছে, আমরা বললাম না প্রথমে যে বিকৃতির কোনো মাত্রা নাই, বিকৃতির কোনো কি নাই, মাত্রা নাই। তাহলে বিকৃতির কোনো মাত্রা নেই মানে কি পীড়নের মাত্রায় কি হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। সেজন্য বলছে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রায় কি পীড়নের মাত্রা, মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি পীড়নের মাত্রা এক। ঠিক আছে, ওকে, একক মাত্রা সবই এক। ঠিক আছে, এটা একটু মনে রেখো, ওকে। হ্যাঁ, এখানে দেখো বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকার, ইয়ংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং কি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, দৃঢ়তার গুণাঙ্ক বা এটাকে বলা হয় অনেক সময় কি বলা হয় ক্লিন্টন গুণাঙ্ক। ঠিক আছে, ওকে। তো আমরা এগুলো একটু দেখবো। তো এখানে দেখো বলছে যে ইয়ংয়ের গুণাঙ্ক। ঠিক আছে, তো দেখো আমরা জানি গুণাঙ্ক যদি বলি ইয়ং মানে মনে রাখবা দৈর্ঘ্যর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাইয়া, দৈর্ঘ্যর ক্ষেত্রে কি হবে ভাই, দেখো যে আমরা যদি বলি তাহলে ইয়ংয়ের গুণাঙ্ককে আমরা ইটা বা ওয়াই দ্বারা প্রকাশ করব।
দেখো ওয়াই দ্বারা যদি প্রকাশ করি তাহলে ওয়াইকে আমরা বলতে পারি কি, আমরা জানি পীড়ন বাই বিকৃত হবে। তাহলে যেহেতু ইয়ং এটা কিসের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তো দেখো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি যদি লিখি, এখন আমরা জানি পীড়ন সমান কি, পীড়ন সমান সমান জানি এফ ভাগে, আমরা একটু আগে দেখে আসছি এফ বাই এ, তাই দেখছি না, তাহলে এফ বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি, দৈর্ঘ্য বিকৃতি হলে আমরা জানি যে এল ডিভাইডেড এল, এটা পড়ছি না আমরা, এই দুইটা সূত্রে পড়ছি। তাহলে আমরা আলটিমেটলি কী লিখতে পারি এখানে, দেখো আমরা লিখতে পারি এফ গুণন এল ডিভাইডেড এ গুণন ছোটো হাতের এল। ঠিক আছে, এফ ডিভাইডেড এফ গুণন, দেখো ঠিক আছে কি এফ ডিভাইডেড এ, হ্যাঁ ঠিকই আছে। ওকে, এফ ডিভাইডেড এফ গুণন বড় হাতের এল এবং কি নিচে এ গুণন ছোট হাতের এল। ঠিক আছে, এটা কি, এটা হলো ইয়ংয়ের গুণাঙ্ক। দেখো এখানে ওইটাই বলছে। ঠিক আছে, যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, আলটিমেটলি ওরা দেখো সব বসায় দিছে, যে এটা পাইছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা যেখানে পাইছি, এই যে এটাই ওরা এখানে লিখছে। ঠিক আছে, তো কেমন এবার সেটা তো দেখাইলাম আমি, বুঝছো কি না। ওকে, ওরা আবার এখানে আর একটা রূপ দেখাইছে, দেখো যে ওরা তুমি যদি এখানে চাও, দেখো তুমি এটা এভাবে লিখতে পারো যে আমরা এফ ইকাল টু বসাইতে পারি, এফ ইকাল টু কি এম জি, আর এখানে কি আছে এল আছে, এম জি এল, আর নিচে এর এর আমরা এর মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি আছে ছোট হাতের এল আছে, পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, তো এটাই দেখে যেখানে লিখছে। ঠিক আছে, তো এটা কিন্তু তুমি নিজেই কনভার্ট করতে পারবা একটা থেকে আর একটাতে। ঠিক আছে, তোমার শুধু মনে রাখা লাগবে যে ইয়ংয়ের গুণাঙ্ক মানে কি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, বুঝছো কি না। ওকে, তারপরে দেখো যে দেখো ইয়ংয়ের গুণাঙ্কর মাত্রা। ঠিক আছে, মাত্রাটা কি সেম, মাত্রা সব কিছুই সেম। আমরা মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা যা, ইয়ংয়ের গুণাঙ্ক মাত্রাও তা। ঠিক আছে, ওকে। তারপর দেখো এখানে ম্যাথ আছে, এই ম্যাথটা করবা, এবং এই যে 2 নাম্বার ম্যাথ এটাও একটু করবা। ঠিক আছে, এগুলো করার কোনো শর্টকাট টেকনিক নাই। ঠিক আছে, কারণ এমনিতে ছোটো ছোটো ম্যাথ, যা শুধু যে সূত্র দেখাইলাম মাত্র, ওয়াই ইকুয়াল টু বড় হাতের এফ গুণন বড় হাতের এল ডিভাইডেড কি এ গুণন ছোট হাতের এল, এই সূত্র দিয়ে করছে। দেখছো, আবার এখানে দেখো যে ওকে, এটা কোন সূত্র দিয়ে করছে, ও এটাও দেখো আলটিমেটলি এই সূত্র দিয়ে করছে। যদি এটা একটু বড়, আচ্ছা এটা করা লাগবে না, এটা 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 বাদ দিও, এটা বড়, এটা এটা না করলেও হবে, এত বড় ম্যাথ দিবে না, এটা কইরো। ঠিক আছে, এটা কইরো, কিন্তু এটা লাগবে। দেখো একদম ইজি, সূত্রতে ফালাই দিছে। ঠিক আছে, ম্যাথ হয়ে যাবে। ওকে, তারপর দেখো এই যে এখানে মনে একটা ম্যাথ আছে সেম টাইপের, আর একটা এ যেটা 5 নাম্বার, এটাও করবা। ঠিক আছে, দেখো সেম সূত্র। ঠিক আছে, এটাও করবা। ওকে, এখন দেখো ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক, নামগুলো মনে রাখবা। ঠিক আছে, ক্রিন্তন দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক। ঠিক আছে, ওকে, দেখো কাঠিন্যের গুণাঙ্ক মানে কি, এখানে ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। ঠিক আছে, ওকে, এখানেও সেম। তো আমরা আলটিমেটলি বলতে পারি, এখানে মনে করো যে কি বলা যায় যে দেখো আমরা এখানে দেখো ক্রিন্তন গুণাঙ্ককে প্রকাশ করছে, দেখো এন দ্বারা, কি দ্বারা ভাইয়া, এন দ্বারা। ঠিক আছে, আমরা এন ইকাল টু কি জানি, দেখো ক্রিন্তন পীড়ন ইকালটা আমরা কি পড়ছি ভাই বলো তো, ক্রিন্তন পীড়ন ইকালটা আমরা দেখো বলছি, আমরা পীড়ন মানে জানি এফ ইকাল টু এ, যে কোনো পীড়ন মানে কি এফ ইকাল টু, এবং ক্রিন্তন বিকৃতি মানে কি আমরা থিটা পড়ছিলাম না, ক্রিন্তন বিকৃতিকে কি দ্বারা প্রকাশ করছিলাম, থিটা দ্বারা প্রকাশ করছিলাম আমরা ফার্স্টে। তো আমরা বলতে পারি কি এন ইকাল টু এ ডিভাইডেড কি থিটা। ঠিক আছে, ওকে, এগুলো পারবা। দেখো তোমাকে মনে রাখা লাগবে যে ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, মনে রাখবা কতে কঠিন, কতে ক্রিন্তন, কতে কঠিন্য। ঠিক আছে, তার মানে যদি বলে কঠিন্য গুণাঙ্ক কার ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন পদার্থের ক্ষেত্রে, ক্রিন্তন গুণাঙ্ক কার ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন পদার্থের ক্ষেত্রে, বা যদি বলে দৃঢ়তার গুণাঙ্ক কার ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আয়তন গুণাঙ্ককে প্রকাশ করা হয় কে দ্বারা, কি দ্বারা ভাইয়া, কে দ্বারা। ঠিক আছে, ওকে, দেখো আলটিমেটলি সেমভাবে। ঠিক আছে, সেমভাবে সূত্রটা আসছে।
ঠিক আছে, আমরা জানি কি পীড়ন সমান সমান এফ ডিভাইডেড এ, আর নিচে কি হবে, নিচে হবে হলো দেখো ভি ডিভাইডেড বড় হাতের ভি। আলটিমেটলি কি হয়, উপরে আসে এফ বড় হাতের ভি, নিচে আসে কি এ ছোট হাতের ভি। ঠিক আছে, ওকে। এখন দেখবো আমরা সংনম্যতা। কি দেখবো ভাইয়া, সংনম্যতা। সংনম্যতা জিনিসটা হলো ভাইয়া, আমি বলি দেখো নিচে আসো, দেখো এখানে বলছে যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা। ঠিক আছে, তাহলে আয়তন গুণাঙ্ককে কি বলা হয়, অসংনম্যতা। ঠিক আছে, তাহলে আয়তন গুণাঙ্ককে কি বলা হয়, অসংনম্যতা। এটা অনেকের প্যাস লাগে, এটা মনে রাখবা কীভাবে আমি একটু বলে দিই। দেখো মনে রাখবা অ ইকুয়াল টু আ, অ ইকুয়াল টু আ, তার মানে আয়তন কি হবে, অসংনম্যতা হবে। আয়তন ইকুয়াল টু অসংনম্যতা, মানে আয়তন গুণাঙ্ককে কি বলবো আমরা, অসংনম্যতা বলবো। তাহলে আয়তন গুণাঙ্কর বিপরীত কি হবে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা কি বলবো, সংনম্যতা। ঠিক আছে, ওকে। এবং দেখো বলছে যে শুধুমাত্র তরল এবং বায়বীয় পদার্থেরই আয়তন গুণাঙ্ক আছে। ঠিক আছে, আয়তন গুণাঙ্ক কার আছে ভাই, শুধুমাত্র তরল এবং বায়বীয় পদার্থের, কঠিন পদার্থ কিন্তু কি নাই, কোনো আয়তন গুণাঙ্ক নাই। ওকে, এখন দেখো একটা ছক দিছে, ছকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই ছকটা, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, কিন্তু সবগুলো মনে রাখা লাগবে না, আমি যেগুলো দাগাই দিব এগুলো একটু মনে রাখবা। দেখো নিচের তিনটা পানি, পারদ এবং গ্লিসারিন, এই তিনটা দেখো এই মানগুলা নাই, শুধু এই তিনটা মান আছে, তার মানে এটা মুখস্থ করা ইজি হবে। ঠিক আছে, ওকে। ওকে, এটা তোমরা একটা দেখো এখানে একটা সিকোয়েন্স আছে, যেমন দেখো 0.21 এটা ছোট, তার চাইতে বড় কোনটা 0.40, তার চাইতে বড় কোনটা 2.6। তো এটা তোমরা একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, সেটা হলো পানি গ্লাসে পড়ে, পানি গ্লাসে পড়ে, গ্লাসে পড়ে, এটা দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, তার মানে কি পানি হলো সবচাইতে কম 0.21, গ্লাস হলো তার চাইতে বেশি মানে কত 0.40, আর পরে মানে কি পারদ 2.6। ঠিক আছে, সবগুলোর সাথে দেখো 10⁻6, সরি 10⁻10, 10⁻10, তার মানে কি 10⁻10 মনে না রাখলেও হবে, তুমি শুধু সংখ্যাগুলো মনে রাখবা। পানি গ্লাসে পড়ে, পানি 0.21, গ্লাস কত 0.26, সরি 0.40, আর পরে মানে কি পারদ 2.6। ঠিক আছে, আর এখানে দেখো মনে রাখবা এই যে ইস্পাত, লোহা এবং মনে রাখবা অ্যালুমিনিয়াম, এই তিনটা মনে রাখবা। ঠিক আছে, ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়াম। আরেকটা জিনিস মনে রাখো যে দেখো যে লোহা যে আছে এটা হলো ঢালাই লোহা, এখানে যে আছে 20 গুণন 10⁻10। ঠিক আছে, তপন স্যারের বই আছে পেটা লোহা, কি লোহা দেওয়া আছে, পেটা। ঠিক আছে, যদি পেটা থাকে, পেটা লোহা থাকে পেটা, তাহলে ওটা হবে 11। ঠিক আছে, পেটা লোহার ক্ষেত্রে কত হবে 11, 11 গুণন 10⁻10 হবে, একটু লেখা নাও। তাহলে ঢালাই লোহা বললে কি হবে 20 গুণন 10⁻20, যদি বলে পেটা লোহা কত, তাহলে 11 গুণন 10⁻10। ঠিক আছে, ওকে। দেখো এই সূত্রটা একটু দেখো, তোমরা এই সূত্রটা অনেক ম্যাথ ট্যাথ করে আসছো। ঠিক আছে, অলরেডি জানো তোমরা এগুলা। এখানে আসো স্প্রিং ধ্রুবক, কি দেখবো ভাইয়া, স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, আমরা কি জানি স্প্রিং ধ্রুবক, আমরা জানি অলরেডি, এই স্প্রিং ধ্রুবক নিয়ে কিন্তু আমরা অনেক অধ্যায় পড়তেছি অলরেডি। ঠিক আছে, আমরা কি জানি, দেখো এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স আমরা জানি না এটা, তো আমরা এখান থেকে কে কে মানটা বের করি কী ভাববে, এফ ডিভাইডেড এক্স, এটাই আসলে কি স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, যে স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, কে ইকুয়াল টু এফ ডিভাইডেড এক্স, স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, দেখো সংজ্ঞাটা একটু মনে রাখো যে কোন স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল, এটা থেকে তো সংজ্ঞা বের করা যায় যে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য স্প্রিংয়ের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাকে কি বলা হয়, স্প্রিং ধ্রুবক বলা হয়, বা স্প্রিংটি বল ধ্রুবক বলা হয়। ঠিক আছে, এককটা কি হবে ভাইয়া, এককটা হবে দেখো বলের একক কি নিউটন, তারপরে দূরত্বের একক কি মিটার, তার মানে কি নিউটন পার মিটার। ঠিক আছে, ওকে একটু ওয়েট করো। ওকে, তো এটা হলো কি ভাইয়া, স্প্রিং বল ধ্রুবক। আচ্ছা, মাত্রাটাও বের করতে পারবা সেমভাবে। ঠিক আছে, এগুলো কিন্তু বের করার কিছু নাই। এখন তোমাদের একটা জিনিস বলি এখানে, যে মনে রাখবা যে যে স্প্রিং বল ধ্রুবক এটার সাথে
পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির একক এবং মাত্রা সেম। পৃষ্ঠটান প্লাস পৃষ্ঠ শক্তি যেটাই বলুক না কেন, পৃষ্ঠ শক্তি, ঠিক আছে, একক সেম, একক মাত্রা সেম, ঠিক আছে। তো ওইগুলোর মাত্রা তুমি সূত্রতে বের করতে পারবা, বা তুমি মনে করো যে এটা মনে রাখলে হবে কি যে তুমি ধূপ করে অ্যান্সারটা করে ফেলতে পারবা সবার আগে, বুঝছো, তোমার কষ্ট বের করা লাগবে না। তো মনে রাখবা যে স্প্রিং বল ধ্রুবকের মাত্রা একক যা, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি একক এবং মাত্রা কি সেম, আমরা দেখবো এটা, ঠিক আছে। ওকে, এখন দেখো স্প্রিংয়ের সমবায়, এখানে তেমন কিছু লাগে না, শুধু মনে রাখো যে স্প্রিংয়ে দুই ধরনের সমবায় হয়, একটা হলো শ্রেণী সমবায়, একটা হলো কি ভাইয়া সমান্তরাল সমবায়, আর কিছু লাগবে না। তারপরে দেখো আগামী 2-3 পেজ যাবত কোনো পড়া নাই, ঠিক আছে, কোনো পড়া নাই, একদম মজায় মজায় চলে যাবা। নিচে আসো, দেখো পয়জনের অনুপাত, ঠিক আছে, পয়জন অনুপাত, এটা এই অধ্যায়ের একটা হট টপিক, ঠিক আছে। এই অধ্যায়ের হট টপিক কোনটা ভাইয়া? এই পয়জনের অনুপাত, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, ঠিক আছে, অনেকবার প্রশ্ন আসছে, তো পয়জন অনুপাতটা আমাদের লাগবে, ঠিক আছে। পয়জন অনুপাত এটা আবিষ্কার করেন কি ভাইয়া? বিজ্ঞানী পয়জন, ওর নামই পয়জন, ঠিক আছে। ওকে, এখন দেখো পয়জনের অনুপাত সূত্রটা কি? সূত্রটা হলো দেখো ভাইয়া যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমরা কি বলবো? পয়জনের অনুপাত। তো দেখো অনেকে প্যাচ লাগায় যে দেখো এটা কি পয়জন অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? সিগমা দ্বারা, ঠিক আছে। তো অনেকে প্যাচ লাগায় যে পার্শ্ব বিকৃতি উপর হবে নাকি দৈর্ঘ্য বিকৃতি উপর হবে, এটা মনে রাখবা প দিয়ে, প ইকুয়াল টু প, ঠিক আছে। মানে পতে কি পয়জনের অনুপাত, তার প দিয়ে কি পার্শ্ব বিকৃতি, তার মানে কি পয়জনের অনুপাত পার্শ্ব বিকৃতি উপরে, ঠিক আছে। পয়জনের অনুপাত কি পার্শ্ব বিকৃতি উপরে, ঠিক আছে, ভুল যেন না হয়। ওকে, এখন দেখো যে পয়জনের অনুপাত, আচ্ছা এই যে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি এগুলো কি তরল পদার্থের আচ্ছা বলো তো, তরল পদার্থের একদম সিম্পল জিনিস, তরল পদার্থের দৈর্ঘ্য আছে, তরল পদার্থের দৈর্ঘ্য বিকৃতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? তারপরে গ্যাসীয় পদার্থের কি কোনো দৈর্ঘ্য আছে? বা গ্যাসীয় পদার্থের দৈর্ঘ্য বিকৃতি হওয়ার কোনো মানে উপায় আছে? কোনো উপায় নাই। তার মানে কি যে এটা কিন্তু তরল এবং গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না, শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে বলছে দেখো যে পয়জনের অনুপাত কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য ভাইয়া? কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তারপর দেখো বলছে যে সিগমা এর মান বা পয়জনের অনুপাতের মানটা কত বলছে? দেখো যে পয়জনের অনুপাত -1 থেকে হাফের মধ্যবর্তী হয়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কত হয়? -1 থেকে হাফের মধ্যবর্তী হয়, ঠিক আছে। ওকে, দেখো এবং পয়জনের অনুপাতে কি নাই? কোনো একক এবং মাত্রা নেই। কেন মাত্রা নাই? দেখো ভাইয়া সেম কথা, যে ওপরেও বিকৃতি নিচেও বিকৃতি, তাহলে কি আলটিমেটলি বিকৃতি কাটা যাবে, মাত্রা কিভাবে হবে? মাত্রা হবে না, একক হবে না, ঠিক আছে। ওকে, এখন দেখো বলছে যে সিগমা এর মান -1 অপেক্ষা বেশি এবং হাফ অপেক্ষা কম হয়, অর্থাৎ সিগমার মান কত? -1 থেকে হাফের মধ্যবর্তী অবস্থিত। কিন্তু বাস্তবে বাস্তবে দেখো কি বলছে, বাস্তবে সিগমা এর ঋণাত্মক মান সম্ভব নয়, ঠিক আছে। অর্থাৎ সিগমা এর বাস্তব মানের সীমা কত? বাস্তব মানের সীমা হলো 0 থেকে -1/2। কত ভাইয়া? 0 থেকে -1/2, ঠিক আছে। এবং তারপরে আবার দেখো বলছে যে প্রকৃতপক্ষে কি বলছে? প্রকৃতপক্ষে দেখা যায় সিগমা এর মান 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে। তো এগুলা কি অনেক প্যাচ লাগে, তো তোমাকে কীভাবে মনে রাখতে হবে? মনে রাখা লাগবে যদি প্রশ্নে প্রকৃতপক্ষে বলে বা প্রকৃত মান বলে, তাহলে তুমি দাগাবা 0.2 থেকে 0.4 এর মধ্যে। যদি বলে বাস্তব মান কত, তাহলে দাগাবা 0 থেকে হাফ, 0 থেকে হাফ। আর যদি শুধু মান বলে যে সিগমার মান কত ভেতরে হয়, তখন দাগাবা কত? যে -1 থেকে হাফ, ঠিক আছে। তো 3টা মান কিন্তু আছে, বা 3টা প্রশ্ন হইতে পারে এখান থেকে, ঠিক আছে, প্যাচ যেন না লাগে, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো একটা বক্স দিছে, সুন্দর বক্স, ঠিক আছে, সুন্দর বক্স। দেখো এটা মনে রাখবা কিভাবে? দেখো এখানে দেওয়া আছে, দেখো যে এখানে দিচ্ছে, দেখো যে
দেখো পিতল, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, সীসা। ঠিক আছে, তোমরা এই কয়েকটা একটু ভালো করে মনে রাখবা। পিতল, ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, সীসা। এবং এটা তোমরা দেখো সিরিয়াল আছে এখানে একটা, যে পিতল এবং ইস্পাত দুইটা কি, দুইটা হলো পিতল এবং ইস্পাত হলো 0.33, তামা কত 0.34, অ্যালুমিনিয়াম 0.35, আর সীসা কত 44, 33, 33, 34, 35, 44। তো একটা সিকোয়েন্স আছে না, তো তোমরা একটা সিকোয়েন্সেই মনে রাখবা, সেটা হলো ভাইয়া দেখো যে দেখো প্রীতি, প্রীতি বানান কি ঠিক আছে? আচ্ছা প্রীতি বানান তো মনে হয় ভুল গেছে, কি লিখলাম দেখো, প্রীতি বানান কি, প্রীতি, প্রীতি বানান আই থিঙ্ক ঠিক আছে। এখন দেখো প্রীতি ও ইতি, আচ্ছা প্রীতি ও ইতি না, প্রীতি ইতি ও আশিক, প্রীতি ইতি ও আশিক। ঠিক আছে, এবার মনে রাখবা প্রীতি ইতি ও আশিক। এখন দেখো প্রীতি ইতি, প্রীতি মানে হলো পিতল, আর ইতি মানে কি, ইতি মানে হলো ইস্পাত। তাহলে পিতল এবং ইস্পাত কি সেম জিনিস, তাহলে প্রীতি মানে পিতল, প্রীতি মানে কি পিতল, ইতিরি মানে হলো কি ভাইয়া ইস্পাত। ঠিক আছে, দুইটাই কি 0.33। তারপরে ইতির তি দিয়ে কি মনে রাখবা তামা। ঠিক আছে, তামা, তামা কত 0.34। ঠিক আছে, এবং আশিকের আদে মনে রাখবে অ্যালুমিনিয়াম 0.35, ঠিক আছে, বা 35। এবং দেখো আশিক, আশিক এটা অসীম লিখলাম কেন, এটা তো আশিক, আশিক। তারপরে আশিকের দেখো শিকের সিদে মনে রাখবা সীসা, সীসা কত 0.44। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে প্রীতি ইতি ও আশিক, পিতল এবং পিতল এবং কি ইস্পাত দুইটা হলো কত 0.33। ঠিক আছে, প্রীতি ইতি। তারপরে তামা, তামা কত ভাই 0.34। তারপরে আশিকের আদে হলো অ্যালুমিনিয়াম 0.35, এবং সীসা কত 0.44। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, আর যদি পারো লোহারটা একটু মনে রাখো যে 0.24। ঠিক আছে, আরগুলো লাগবে না, আরগুলা লাগবে না, বুঝছো কি না? ওকে, এখানে দেখো এই যে একটা ম্যাথ আছে, এটা একটু দেখো একটু যদি পারো, যদি এত বড় ম্যাথ, আচ্ছা লাগবে না থাক বাদ দাও, কারণ এত বড় ম্যাথ, দেখো এত বড় ম্যাথ প্রশ্নে তুলবেই না। ঠিক আছে, এত বড় ম্যাথ যদি সারা দেখে প্রশ্নে তুলবে না কখনো। ওকে, দেখো এখন আসো প্রবাহীর প্রবাহ। ঠিক আছে, এখন আমরা কি দেখবো ভাইয়া, প্রবাহীর প্রবাহ। দেখো প্রবাহী কয় প্রকার ভাইয়া, দুই প্রকার, একটা হলো তরল আর একটা হলো কি গ্যাসীয় প্রবাহ। তো আমরা এগুলো একটু দেখবো। দেখো নিচে আসো প্রবাহীর প্রকারভেদ, এখানে বিভিন্ন ধরনের প্রবাহীর প্রকারভেদ দেওয়া আছে এবং সংজ্ঞাগুলা দেওয়া আছে। যেমন দেখো বলছে সমপ্রবাহ, অসমপ্রবাহ। ঠিক আছে, দেখো সম মানে মনে রাখবা সংজ্ঞার ভিতরে সর্বক্ষণ কথাটা থাকবে। ঠিক আছে, সর্বক্ষণ, সেটা সম হোক বা অসম হোক যাই হোক না কেন, যদি বলে যে মোট কথা সম কথাটা থাকলে দেখবা সর্বক্ষণ কথাটা আছে। এই কথা কেন বললাম, কারণ এই সমপ্রবাহ, স্থির প্রবাহ, ঠিক আছে, সমরেখ প্রবাহ, এগুলো একটু প্যাচ লাগে, কাইন্ড অফ সামথিং, মানে সেম। ঠিক আছে, এক টাইপের জিনিসগুলা, প্যাচ লাগে, প্যাচ যেন না লাগে মনে রাখবা সংজ্ঞার ভিতরে সর্বক্ষণ থাকলেই সেটা নামের সাথে থাকবে সম কথাটা। যদি সর্বক্ষণ বেগ ধ্রুব থাকে, ধ্রুব থাকে তাহলে সমবেগ, আর যদি সর্বক্ষণ বেগ ধ্রুব না থাকে তাহলে কি হবে অসমবেগ বা অসমপ্রবাহ, সরি। তারপরে দেখো স্থির প্রবাহ আর অস্থির প্রবাহ। ঠিক আছে, এখানে কোনো সর্বক্ষণ কথা নাই। ঠিক আছে, এখানে দেখো একই কথা, যে বেগ সমান আর বেগ সমান না। ঠিক আছে, তাহলে প্যাচ লাগা যেত, কিন্তু এখানেও সেম কথা, বেগ বেগ সমান না, এখানে বেগ সমান। ঠিক আছে, এখানেও সেটাই বলছে, বেগ ধ্রুব থাকে, বেগ সমান থাকে না। ঠিক আছে, প্যাচ যেন লাগে সেভাবে মনে রাখবা, সর্বক্ষণ থাকলেই সম কথাটা থাকবে। তারপরে দেখো সমরেখ বা দেখো, দেখো সমরেখ বা স্রোতরেখ বা শান্ত প্রবাহ। ঠিক আছে, এখানে দেখো বলছে যে মান ও দিক সর্বদা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এখানে মান ও দিক কথাটা থাকবে। ঠিক আছে, এবং কি থাকবে, যে যদি মান ও দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে কি সমরেখ, আর যদি বিক্ষিপ্ত কি হবে, যে মান ও দিক পরিবর্তিত থাকবে, নির্দিষ্ট থাকবে না। যে দেখো বলছে যে মান ও দিক নির্দিষ্ট না, মানে কি পরিবর্তিত হয়, তাকে কি বলা হয়, বা এলোমেলো থাকে। ঠিক আছে, পরিবর্তিত হয়। ওকে, তারপরে নিচে আসো, দেখো
দেখো ধারারেখ প্রবাহ, ঠিক আছে। আমরা এখানে দুই ধরনের প্রবাহ দেখবো, একটা হলো ধারারেখ প্রবাহ আর একটা হলো বিক্ষিপ্ত প্রবাহ, ঠিক আছে। তো দেখো ধারারেখ প্রবাহ আর বিক্ষিপ্ত প্রবাহ দুইটা হলো একটা আর বিপরীত। তো আমরা একটা মনে রাখলে আর একটা মনে রাখতে পারবো, ঠিক আছে। দেখো এখানে আছে ধারারেখ প্রবাহ, তার পরের পেজে যাও, দেখো এখানে আছে, দেখো এই যে এখানে আছে বিক্ষিপ্ত প্রবাহ, ঠিক আছে। তো দেখো আমরা এক কাজ করব, বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তাহলে বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্যের বিপরীতগুলো কি হবে? সব ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য হবে। তো তুমি মনে রাখবা বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য সবগুলো হলো মাইনাস, মানে কি নেগেটিভ বা না, ঠিক আছে। মাইনাস, নেগেটিভ বা না, যেটাই বলো না কেন। তো দেখো এখানে বলছে যে প্রবাহী স্তরগুলো পরস্পর কি হয় না, সমান্তরাল হয় না। তারপরে বলছে কি বেগ বিভিন্ন, ঠিক আছে, মানে বেগ এক না। তারপরে বলছে দেখো অশান্ত, তার মানে কি শান্ত না। এবং কি বলছে ঘূর্ণিপাক, ঘূর্ণিপাক এটা একটা নেগেটিভ সাইন বা নেগেটিভ বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো সবগুলাই কিন্তু কি, সবগুলাই নেগেটিভ, ঠিক আছে, সবগুলাই নেগেটিভ। তার মানে নেগেটিভ থাকলে সেটা কি বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য। আর দেখো এখানে আসবা, এখানে যদি আসো ধারারেখ প্রবাহ, তাহলে সব দেখবা পজিটিভ, ঠিক আছে। দেখো এখানে বলছে যে যে ছেদ করতে পারে না, পরস্পর ছেদ করতে পারে না। তুমি বলবো হ্যাঁ ধারারেখ প্রবাহের কণাগুলোর গতিপথ তো পরস্পর ছেদ করতে পারে, এটা তো নেগেটিভ হইলো না, এটা নেগেটিভ না। কেন নেগেটিভ না? ছেদ করতে পারে না মানে হলো এটা সমান্তরালে চলে, ঠিক আছে, এটা সমান্তরালে চলে, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে সমান্তরাল না, সমান্তরাল না, এটা নেগেটিভ, কিন্তু এটা কি, এটা হলো সমান্তরালে চলে, এই জন্য বলছে ছেদ করতে পারে না, ঠিক আছে। তারপর বলছে দেখো যে বেশি বেগ হলে গতিরেখা হলে কি হয়ে যায়, ঘন হয়ে যায়। ওকে, এবং বলছে যে ধারারেখ প্রবাহের গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে, ঠিক আছে। ওকে, এখন দেখো প্রান্তিক বেগ, ঠিক আছে, প্রান্তিক বেগ আমরা দেখব। এখানে দেখো প্রান্তিক বেগের, যেখানে বলছে প্রান্তিক বেগের নির্ভরশীলতা। তো আমরা এক কাজ করি, যদি প্রান্তিক বেগের সংজ্ঞাটা বা সূত্রটা যদি জানি, তাহলে আমরা কি এই নির্ভরশীলতা আমরা বের করতে পারবো। তো মনে রাখবা প্রান্তিক বেগ ভি ইকুয়াল টু, দেখো আমি লিখে দেই, 2r², 2r² রো ডিভাইডেড সিগমা, রো ডিভাইডেড সিগমা জি ডিভাইডেড বাই 9 ইটা, 9 ইটা, ঠিক আছে। এখানে ইটাটা হলো দেখো সান্দ্রতা, সরি, ইটাটা কি ভাই, এখানে ইটাটা হলো এখানে সান্দ্রতা, এখানে বলছে তাহলে, তাহলে দেখো এখানে শুধুমাত্র ইটার সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এখানে বলছে দেখো যে, দেখো প্রান্তিক বেগ কি সান্দ্রতার ব্যস্তানুপাতিক, এই যেটা। তারপর কি বলছে দেখো যে প্রান্তিক বেগ ঘনত্বের সমানুপাতিক, এই যে আমরা কি দেখলাম রোর সাথে কি সমানুপাতিক, সেটাই বলছে। তারপর বলছে কি দেখো গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, দেখো এই যে গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, সেটাই বলছে এখানে, ঠিক আছে। তার মানে কি এগুলো কিন্তু আমরা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি, সূত্রটা মনে রাখলেই হবে, বুঝছো কি না? ওকে, সান্দ্রতা কার আছে? শুধুমাত্র তরল এবং বায়ু পদার্থের সান্দ্রতা আছে, কঠিন পদার্থের কিন্তু সান্দ্রতা নাই, ঠিক আছে। ওকে, এখন বলছে দেখো যে ধর্মের দরুন, এই যেখানে দেখো সংজ্ঞার একটু মনে রাখো, যে ধর্মের দরুন প্রবাহিত তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরে আপেক্ষিক বেগের বাধাগ্রস্ত হয়। তার মানে কি সান্দ্রতা আসলে কি করে, আপেক্ষিক বেগকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে, এটা একটু মনে রাখো। এখানে দেখো একটা সান্দ্রতার একটা দিছে, ঠিক আছে। দেখো এই যেটা, মানে কার সান্দ্রতা বেশি কার সান্দ্রতা কম, তার একটা কি দিছে, সিকোয়েন্স দিছে। তো তোমরা মনে রাখবা যে আতেল দুধে পানি মেশায়, ঠিক আছে, কি মনে রাখবা, আতেল দুধে মেশায়, ঠিক আছে। তো আতেল দিয়ে মনে রাখবা আলকাতরা, আতেল দিয়ে কি মনে রাখবা আলকাতরা, তারপরে কি তেল, তারপরে দুধ, তারপরে কি পানি, ঠিক আছে, এবার মনে রাখবা। ওকে, এবং দেখো এই সান্দ্রতাকে আঠাত্ব বলা হয় কোনো পদার্থে, ঠিক আছে। ওকে, আমরা বলি না যে কোনো একটা পদার্থ অনেক বেশি আঠালো, তার মানে কি তার সান্দ্রতা অনেক বেশি, বুঝছো কি না? ওকে, তারপরে দেখো নিচে আসো, দেখো এখানে বলছে যে সান্দ্রতা এখানে আরও কিছু জিনিস বলছে, তোমরা মনে রাখবা স, ঠিক আছে। সান্দ্রতার সাথে সব কিছু সম্পর্ক সমানুপাতিক। দেখো সান্দ্রতা বল ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্রতা বল কি বেগের অবক্রমের সমানুপাতিক। বেগের অবক্রমণ মানে আসলে ঢালকে বোঝায়, বেগের ঢাল, ঠিক আছে, বেগের ঢাল। তাহলে কি স, মানে সান্দ্রতা ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্রতা বেগের ঢালেরও কি সমানুপাতিক। মোট কথা সান্দ্রতার সাথে সব কিছুই কি ভাইয়া সমানুপাতিক। আর সান্দ্রতার যে সূত্র দেখতে আসছে এখানে, দেখো
এই যে সান্দ্রতার সূত্র আসলে আলটিমেটলি তাহলে, আচ্ছা আমরা এই যে এখানে দেখলাম যে ক্ষেত্রফল এবং কি অবক্রম দুইটা কি সমানুপাতিক দেখলাম না, তো আমরা এক কাজ করতে পারি না যে দুইটা মিলে এই দুইটা কথা মিলে একটা সূত্র বানাইতে পারি। দেখো আমরা যদি বলি যে সান্দ্রতা বল এফ ইকুয়াল টু তাহলে কি ক্ষেত্রফলের সমানুপাতিক, তার মানে কি এ, এবং কি বলছে যে বেগের অবক্রম, ঠিক আছে, বা বেগের ঢাল, বেগের ঢাল বলতে কি বোঝায় ডিভি বাই ডিওয়াই, ঠিক আছে, এটা আমরা বলতে পারি না। তো এটা কিন্তু কি হইলো, এটা হলো আমাদের মানে সমানুপাতিক চিহ্ন, সরি সমানুপাতিক চিহ্ন কি করলাম, ঠিক আছে, এটা কিন্তু আমরা কি এই প্রথম দুইটা শর্ত থেকে বের করলাম, এই দুইটা শর্ত থেকে। এখন দেখো এখান থেকে সূত্র বের করি, জাস্ট কি করা লাগবে, আমাদের সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে হবে, আর একটা কি করতে হবে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তো ধরো আমরা একটা ধ্রুবক নিয়ে আসলাম ইটা, কি নিয়ে আসলাম ইটা, তাহলে আমাদের সূত্রটা কি হলো, ইটা যা আছে তাই, ঠিক আছে, ডিভি বাই ডিওয়াই। এই যে ইটা, এটাকে বলা হয় যে সান্দ্রতা গুণাঙ্ক, কি বলা হয় ভাইয়া, সান্দ্রতা গুণাঙ্ক। এখন যদি আমরা এই ইটাটাকে এক পাশে রাখি, দেখো তো কি বের হয়, ইটাটাকে আমরা এক পাশে রাখি ইটা, তাহলে আর এক পাশে কি হবে এফ ইন্টু এ, ঠিক আছে, ডিভাই গুণন কি হবে ডিওয়াই ডিভাইডেড কি হবে ডিভি, সেটাই হয় না আলটিমেটলি। দেখো এক মিনিট তোমাদের দেখাই, আচ্ছা এটা কি বের করা লাগবে এখানে, আচ্ছা এফ এন এখানে রাখলাম, তাহলে ও এটা তো নিচে যাবে, এ উপরে দিলাম কেন, টি ওয়াই এটা নিচে আসবে, ঠিক আছে, এটা হলো কি, এটা হলো আমাদের সান্দ্রতা গুণাঙ্কের সূত্র, ঠিক আছে। মোট কথা এখান থেকে আমরা আনছি, জাস্ট কি করছি এটাটাকে এক পাশে রাখছি, মানে সান্দ্রতা গুণাঙ্কটাকে এক পাশে রেখে অন্যগুলো আর এক পাশে নিয়ে আসছি, ঠিক আছে, আমরা সূত্রটা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, দেন আমরা কি করতে পারি, এখান থেকে মাত্রা বের করতে পারি, একক বের করতে পারি, ঠিক আছে। দেখো এখানে যে বলছে, দেখো সান্দ্রতা গুণাঙ্ক যে বের করছে ওরা ওইভাবেই, এখান থেকে মাত্রা বের করছে, মাত্রা ওরা বের করে দেখাচ্ছে সুন্দর করে, তুমি যদি না বোঝো কেমন বের করছে দেখাই নাও একটু, ঠিক আছে। ওকে, এবং এসআই এককটা কি বলছে, দেখো যে এসআই এককটা বলছে যে সান্দ্রতার গুণাঙ্কের এসআই একক হলো নিউটন, দেখো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে, বা প্যাসকেল পার সেকেন্ড, প্যাসকেল পার সেকেন্ড স্কোয়ার, আচ্ছা এখানে ভুল দিছে ওরা, দেখো প্যাসকেল পার সেকেন্ড স্কোয়ার হবে না, এটা প্যাসকেল পার সেকেন্ড স্কোয়ার হবে না, এটা হবে শুধু শুধু প্যাসকেল সেকেন্ড, কী হবে ভাইয়া, শুধু প্যাসকেল সেকেন্ড, এটা মনে রাখো, ঠিক আছে। সান্দ্রতা গুণাঙ্কের একক কি ভাইয়া, প্যাসকেল সেকেন্ড, প্যাসকেল পার সেকেন্ড না কিন্তু, ঠিক আছে। ওকে, এই তো এখানে আর কি লাগবে। ওকে, এবং দেখো এই যে সান্দ্রতা, দেখো এদের সান্দ্রতার সূত্রটা যে আমরা পাইলাম, এই সান্দ্রতার সূত্রটা আসলে দেওয়া দিছিল কে জানো, এই সূত্রটা দিছিল নিউটন। দেখো সান্দ্র তরলে ধারারেখ প্রবাহ সংক্রান্ত এই সূত্রটাকে বলা হয়, ঠিক আছে, নিউটনের সূত্র, ঠিক আছে, এটা কিন্তু নিউটনের সূত্র, ঠিক আছে। এবং এই সূত্র যে যেই তরল পদার্থ মানে তাদেরকে বলা হয় নিউটনীয় তরল, আর যারা এই সান্দ্রতা তরল বা সান্দ্রতা সূত্র মানে না তাদেরকে বলা হয় অনিউটনীয় তরল, ঠিক আছে। তো মনে রাখো এই সূত্রটা কে দিছে, নিউটন দিছে। তোমাকে বলবে যে নিচের কোনটি সান্দ্র তরলের নিউটনীয় সূত্র, ঠিক আছে, সান্দ্র তরলের নিউটনীয় সূত্র বা নিউটনের প্রবাহ সংক্রান্ত সূত্র সেটা বলতে পারে, তোমাকে অপশনে দেখা লাগবে যে এটা আছে কোথায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপর দেখো এখানে কয়েকটা কথা বলছে, যে এই কথাগুলো একটু মনে রাখো, যে দেখো কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহক পানির চেয়ে 10⁻³ গুণ বেশি, ঠিক আছে, যেখানে ওইটাই বলছে আবার। তারপরে বলছে দেখো যে 80°C তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0°C তাপমাত্রায় পানির সান্দ্রতার 1/3, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, এখন দেখো সান্দ্রতা তরল পদার্থ, সান্দ্রতা মনে করো যে সান্দ্রতার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব দেখবে এখন আমরা, ঠিক আছে। তো দেখো চারটা লাইন আছে এখানে, চারটা লাইন দাগাই দিব, চারটা লাইন মনে রাখা লাগবে, ঠিক আছে। প্রথমটা হলো দেখো তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা হ্রাস পায় তরল পদার্থের, ঠিক আছে, কার ভাইয়া, তরল পদার্থের, তাপমাত্রা বাড়ালে তরল পদার্থের সান্দ্রতা হ্রাস পায়, এটা একটা লাইন গেল। তারপরে নিচে দেখো এখানে বলছে যে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গের সমানুপাতিক, তার মানে কি, তার মানে গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, তরলের ক্ষেত্রে কি দেখছি, তরলের ক্ষেত্রে দেখছি তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা হ্রাস পায়, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে, সান্দ্রতা বৃদ্ধি পাবে, কারণ কি সমানুপাতিক সম্পর্ক। ওকে, তারপরে দেখো সান্দ্রতার উপরে চাপের প্রভাব,
কি দেখো ভাইয়া, চাপের প্রভাব। দেখো মনে রাখবা যে যদি আমরা প্রথমে বলি যে দেখো তরল পদার্থের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা বাড়ে। তরলের ক্ষেত্রে কি ভাইয়া, চাপ বাড়বে যত সান্দ্রতা তত বাড়বে। এবং দেখো গ্যাসের ক্ষেত্রে, দেখো এখানে আছে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নাই। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে কি নাই, সান্দ্রতার কোনো প্রভাব নাই। ঠিক আছে, মনে রাখবা। তাহলে আমরা কিন্তু 4টা লাইন পড়লাম। এবং এই যে গ্যাসের উপর সান্দ্রতার কোনো প্রভাব নাই, এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের সূত্র, বা এটাকে প্রমাণ করে কে, এটা প্রমাণ করে ম্যাক্সওয়েল। এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো সান্দ্রতার প্রয়োজনীয়তা, সান্দ্রতার প্রয়োজনীয়তা একটু রিডিং দিবা। বিশেষ করে দেখো 3 নাম্বার যে অপশনটা আছে, যে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল এই কোন ধর্মের উপর নির্ভর করে, এই সান্দ্রতা ধর্মের উপর নির্ভর করে। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করবে যে কোন ধর্মের উপর ভিত্তি করে শিরা উপশিরা রক্ত চলাচল করে। ঠিক আছে, ওকে। তারপরে এখন নিচে আসো। এখন দেখো সংকট বেগ ও রেনল্ডের সূত্র। ঠিক আছে, সংকট বেগ ও রেনল্ডের সূত্র। তো আমরা দেখো সংকট বেগ, আমরা আগে কি দেখছি, প্রান্ত বেগ দেখছি। ঠিক আছে, এখন আমরা সংকট বেগ দেখব। ঠিক আছে, প্রান্তিক বেগ যে দেখলাম, প্রান্তিক বেগে আমরা কি করছিলাম, একটা সূত্রের মাধ্যমে সবগুলা সম্পর্ক বা নির্ভরশীলতা দেখছিলাম। আমরা এই সংকট বেগের নির্ভরশীলতা কি করবো, একটা সূত্রের মাধ্যমে দেখব। আমাদের সূত্রটা কি, সূত্রটা হলো দেখো, সংকট বেগের সূত্রটা হলো ভি ইকুয়াল টু আর ই ইটা ডিভাইডেড রো প্লাস, রো না সরি প্লাস না, রো ইন্টু আর, এটা কিন্তু ইটা। ঠিক আছে, এ যেখানে আছে দেখো, এ যেখানে আছে এ যেটা, এটা হলো কি ভাই, এটা হলো সংকট বেগের সূত্র। তো এখান থেকে যদি আমরা দেখো, এখানে আমরা বের করতে পারি যে এখানে কি সংকট বেগ তরলের সান্দ্রতার কি সমানুপাতিক, ইটা মানে কি সান্দ্রতা, তার মানে কি সান্দ্রতার সমানুপাতিক, বুঝছো কি না। তারপর কি বলছে যে তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, এই যে রো ঘনত্বের, তাহলে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। এবং কি বলছে দেখো যে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, এই যে আর ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে কি আমরা সংকট বেগ এবং প্রান্তিক বেগ দুইটা সূত্র মনে রাখবো। সূত্র মনে রাখলে কি হবে, আমাদের যত নির্ভরশীলতা আছে সবগুলা কি মনে রাখতে পারবো। ঠিক আছে, ওকে। এবং এই যে আর দেখো, এই যে আরটা যে আছে, এই আরটাকে বলা হয় রেনল্ডের সংখ্যা। কি বলা হয় ভাইয়া, রেনল্ডের সংখ্যা বলা হয়। ঠিক আছে, ওকে। এবং মনে রাখবা যে খুব সরু নলের ক্ষেত্রে এই রেনল্ডের মান হলো 1000। ওকে, এখানে আর কিছু লাগবে না। নিচে দেখো স্টোকসের সূত্র। কি ভাইয়া, স্টোকসের সূত্র। এখানে শুধু মনে রাখবা যে দেখো, মনে রাখবা যে অসীম বিস্তৃতির প্রবাহীর ক্ষেত্রে স্টোকসের সূত্র প্রযোজ্য। ঠিক আছে, অসীম বিস্তৃতির প্রবাহীর ক্ষেত্রে স্টোকসের সূত্র প্রযোজ্য। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। চাইলে যে সূত্রটা একটু দেখে নিও যদি শখ হয়। দেখো এই যে প্রান্তিক বেগ, আমরা প্রান্তিক বেগের সূত্র দেখছিলাম না, প্রান্তিক বেগের সূত্র আমরা দেখছিলাম ভি ইকুয়াল টু কি, 2r স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড কি 9 ইটা। এই যে এটা এখান থেকে এগুলো বের করছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তারপরে দেখো পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, দেখো পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি। ওকে, দেখো পৃষ্ঠটান সংজ্ঞাটা একটু করবা এবং মনে রাখবা যে পৃষ্ঠটান সব সময় ক্ষেত্রফল সংকুচিত করতে চায়। ঠিক আছে, কি করতে চায়, তলটাকে সংকুচিত করে কি করতে চায়, সর্বনিম্ন ক্ষেত্রফলে নিয়ে আসতে চায়। পৃষ্ঠটানের কাজই হলো সংকুচিত করা, ট্রাই করা। ঠিক আছে, ওকে। আর কি লাগবে এখানে, দেখো যে পৃষ্ঠটানের সূত্রটা দেখো,
ঠিক আছে, টি ইকুয়াল টু এফ ডিভাইডেড এল। ঠিক আছে, পিস্টন ইকুয়াল কি দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য, মানে একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল। একক দৈর্ঘ্যের উপরে প্রযুক্ত বলকে কি বলে? পৃষ্ঠটান বলে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? এককটা বের করতে পারবো। ঠিক আছে, একটা বের করতে পারবো না, দেখো বলের একক কি? নিউটন। দৈর্ঘ্যের একক কি? মিটার। তার মানে কি আমরা বলতে পারি? নিউটন পার মিটার। নিউটন পার মিটার। ঠিক আছে, এবং মাত্রা কি হবে? বলের একক কি? দেখো মাত্রাটা একটু বের করে দেই। বলের একক কি ভাইয়া? এম এল টি ইনভার্স টু। আর দৈর্ঘ্যের একক কি? এল। তার মানে এল কেটে যাবে, কি থাকবে? এম টি ইনভার্স টু। বুঝছো কি না? দেখো নিচে আসো, দেখো এটা বের করছো ওরা, যে একক কি? নিউটন পার মিটার, এবং মাত্রা কি? এম টি ইনভার্স টু। ঠিক আছে, ওকে। তবে দেখো পৃষ্ঠটানের বৈশিষ্ট্য, এই যে যেটা বললাম যে পৃষ্ঠটানের বৈশিষ্ট্য কি? তলকে সংকুচিত করা। আর কাজে কি? সংকুচিত করা, সবসময় সংকুচিত করা ট্রাই করবে। ঠিক আছে, ওকে। এবং ক্ষেত্রফল যদি তরল যদি ক্ষেত্রফল বাড়াইতে চায়, তাকে কি করবে? বাধা দিবে। মোট কথা ও চাইবে সংকুচিত করতে, তো বাড়াইতে দিবে না, এটাই কাজ। আর ঠিক আছে, ওকে। এখন দেখো তরলের পৃষ্ঠটানের ওপর প্রবাহীয় বিষয়। ঠিক আছে, বিষয় এখানে যতগুলো আছে সবগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তো লাগবে, এগুলো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখতে পারি। সেটা হলো ভাইয়া যে দাঁত। দাঁত, দাঁত একটা কথা তোমরা লিখে নাও এখানে। ঠিক আছে, একটা কথা লিখে নাও, দাঁত। দাঁত, আচ্ছা। দাঁত কি? দাঁত মনে রাখবা, দাঁত ইকুয়াল টু সবসময় কমে। ঠিক আছে, দাঁত কি হয়? কমে। মানে তোমার যত বয়স বাড়তেছে দাঁত কমতে আসছে না, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তো দাঁত আলটিমেটলি কি হয়? কমে। তো দেখো যেগুলোর নামের সাথে দ আছে এবং ত আছে, ঠিক আছে, দাঁত দিয়ে মনে রাখবা দ এবং ত। যেগুলো নামের সাথে দ আছে এবং ত আছে সেগুলা কি হবে? সেগুলা সান্দ্রতার মান কমাবে। ঠিক আছে, মানে সরি সান্দ্রতা না, পৃষ্ঠটানের মান কি করবে? পৃষ্ঠটান কমাই দিবে। যে এখন দেখো দূষিতকরণ, এটা দূষিতকরণ করলে কি হবে? দেখো এখানে বলছে পৃষ্ঠটান হ্রাস পাবে। দূষিতকরণের ভিতরে দ আছে। আবার দেখো দ্রবীভূত বস্তুর উপস্থিতি, এখানেও কি আছে ভাইয়া? দ আছে। তার মানে কি হয়? এটাও হ্রাস করে। আচ্ছা, এটা একটু পরে দেখি, এটার ভিতরে একটু কিন্তু আছে, দেখবো, সমস্যা নাই। তারপর দেখো তাপমাত্রা। তাপমাত্রা সেটা একটু অন্য কালিতে লাগাই, যাতে এটা ব্যতিক্রম বুঝতে পারো। ঠিক আছে, তারপর দেখো তাপমাত্রা। তাপমাত্রা তো আছে, তার মানে কি? তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটান কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, ওকে। এবং তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আবার কি আসে নিচে, যে তরলের উপর অবস্থিত মাধ্যম, এখানেও তো আছে। ঠিক আছে, তার মানে কি? এটাও পৃষ্ঠটান কি করবে? কমায় দিবে। তারপরে দেখো বলছে তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি, দেখো এটাও কি করবে? যে অন্য কোনো বস্তুর উপস্থিতি হলে কি হবে? পৃষ্ঠটান হ্রাস পাবে, এটাও হ্রাস করবে। তড়িতাহিতকরণ, তড়িতাহিতকরণ কি করে? পৃষ্ঠটান হ্রাস করে। তার মানে আমরা কি দেখলাম? সবগুলাই ত এবং দ দুইটা থাকলে কি হবে? পৃষ্ঠটান হ্রাস। এবং দেখো ব্যতিক্রম আছে কি? ব্যতিক্রম একটা হলো, মনে রাখবা, অতাকা। কি মনে রাখবা? ব্যতিক্রম হলো অতাকা। অতাকা, অতাকা থাকলে দেখবা ব্যতিক্রম। তার মানে দেখো অতাকা দিয়ে কি মনে রাখবা? দেখো এখানে বলছে যে দেখো গলিত তামা এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। ঠিক আছে, আমরা জানি তাপমাত্রা বাড়াইলে, তাপমাত্রা বাড়াইলে কি হবে? পৃষ্ঠটান হ্রাস পাবে। কিন্তু তামা এবং ক্যাডমিয়াম, এই যে অতাকা, অতাকার ততে তামা, কতে ক্যাডমিয়াম, তার মানে তামা এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে কি? তাপমাত্রা বাড়ালে পৃষ্ঠটানও কি হবে? বাড়বে, মানে ব্যতিক্রম। ঠিক আছে, মানে দেখো অতাকা দিয়ে মনে রাখবা বাড়বে। ঠিক আছে, অতাকা বাড়বে, ওকে। এবং দেখি মনে রাখবা, দিয়ে মনে রাখবা অজৈব বস্তু বা অজৈব পদার্থ। দেখো এখানে বলছে যে তরলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে কি হবে? পৃষ্ঠটান বাড়বে। আর যদি জৈব পদার্থ হয় তাহলে তো কমবে। বুঝছো কি না? তাহলে যেগুলো নামের সাথে দ আর ত আছে, মানে দাঁত, সেগুলো কি হবে? পৃষ্ঠটান কমবে। আর যেগুলো নামের সাথে অতাকাস মানে অজৈব, ঠিক আছে, তামা এবং ক্যাডমিয়াম, এগুলোর উপস্থিতি কি করবে? পৃষ্ঠটান বাড়ায় দিবে। ঠিক আছে, তো আশা করি এখানকার সবগুলাই কি ক্লিয়ার। ওকে, এখানে দেখো বলছে যে পানির সাথে জৈব বাষ্পের সংস্পর্শ থাকলে পানির পৃষ্ঠটান হয় 70। আর পানির সাথে বায়ুর সংস্পর্শ থাকলে পানির পৃষ্ঠটান হয় কত? 72। ঠিক আছে, এই দুইটা মান একটু মনে রাখো। ওকে, আজান দিচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের বেশিক্ষণ নাই, হয়তো আর আর সর্বোচ্চ হলে কত 5 মিনিট লাগবে আমাদের, তাই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো শেষ করে দিতাম, কিন্তু আজান দিচ্ছে, একটু ওয়েট করি। ঠিক আছে, আজান।
ওকে, চলো আমরা আবার শুরু করি। দেখো, পৃষ্ঠটান সংক্রান্ত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা। ওকে, দেখো এখানে তিনটা সংজ্ঞার কথা বলছে। একটা হলো সংশক্তি, কি করলাম, দেখো সংশক্তি বা সংযুক্তি বল, একটা হলো আসঞ্জন বল, আর একটা হলো আণবিক পাল্লা। ওকে, তো তোমরা এই সংজ্ঞাগুলো মনে রাখবা কিভাবে? দেখো আমি বইলা দেই। সংশক্তি মানে মনে রাখবা যে একই পদার্থের ক্ষেত্রে, একই পদার্থের ক্ষেত্রে। আর আসঞ্জন মানে হলো ভিন্ন পদার্থের ক্ষেত্রে, ভিন্ন পদার্থের ক্ষেত্রে। আর এই যে আণবিক পাল্লা, এটা আমরা অধ্যায়ের প্রথমে পড়ছিলাম না, যে যে কি বলে যে আন্তঃআণবিক কণাগুলো মাঝখানে যে দূরত্ব কত পড়ছিলাম, 10⁻৯ মিটার পড়ছিলাম না? ওটাই, ওটাই হলো কি আণবিক পাল্লা। ঠিক আছে, তো দেখো যে সংযুক্তি বা সংশক্তি বল, এটা সংজ্ঞা এখানে দিচ্ছে। দেখো যে একই পদার্থ বললাম না, এই যে বলছে দেখো একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল, তাকে কি বলা হয়? সংশক্তি বা সংযুক্তি বল। আর আসঞ্জন মানে কি? আসঞ্জন মানে কি নেগেটিভ হবে, তার মানে কি ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন পদার্থের ভিতরে বা পদার্থের অণুগুলোর ভিতরে যে আকর্ষণ বল, তাকে কি বলা হয়? আসঞ্জন বল। ঠিক আছে, আর আণবিক পাল্লা কত হয়েছে? 10⁻৯। আমরা এগুলো কি অলরেডি পড়ে আসছি। ওকে, এখন দেখো জানার বিষয় বলছে কয়েকটা, যে দুইটি অণুর যে সংশক্তি বল কত দূরত্বের ভিতরে হয়? 10⁻৯ মিটার, এটা আমরা দেখছি অলরেডি। ঠিক আছে, তারপর কি বলছে দেখো যে চাপ বৃদ্ধি করলে আন্তঃআণবিক বল বৃদ্ধি পায়। ঠিক আছে, চাপ যত বৃদ্ধি করবে কি হবে? আন্তঃআণবিক বল বৃদ্ধি পাবে। আর সংশক্তি বল দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতে, এটা একটু মনে রেখো। তারপরে নিচে আসো, দেখো পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু আমি যখন স্প্রিং ধ্রুবক পড়াইলাম, K=F/X পড়াইছিলাম না? আর এবং এটা রেখো কী বাই করছিলাম? নিউটন পার মিটার, এবং মাত্রাও বের করে দিয়েছিলাম। তখন বলছিলাম যে এই কি বলে স্প্রিং ধ্রুবকের মাত্রা একক, পৃষ্ঠ শক্তির মাত্রা একক এবং পৃষ্ঠটানের মাত্রা একক সেম। তো আমরা একটু আগে পৃষ্ঠটানের মাত্রা একক দেখছি। ঠিক আছে, এখন আমরা দেখবো পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি একটু আগে একটু আগে কোনটা দেখলাম? একটু আগে পৃষ্ঠটান দেখলাম, সরি। এখন আমরা কোনটা দেখবো ভাইয়া? পৃষ্ঠ শক্তি। তো দেখো পৃষ্ঠ শক্তির মাত্রা কিন্তু সেম, দেখছো? এই যে দেখো নিউটন পার মিটার বা জুল পার মিটার, নিউটন পার মিটার যে কথা, জুল পার মিটারও সেম কথা, নিউটন মিটার পার মিটার স্কোয়ারও সেম কথা। ঠিক আছে, দেখো আলটিমেটলি কি হয়? নিউটন মিটার পার মিটার স্কোয়ার দেখলে কি হয়? এটা কেটে যায়, কি থাকে? নিউটন পার মিটার। আলটিমেটলি কি থাকে? নিউটন পার মিটার। ঠিক আছে, তো এগুলোতে ঘাবড়ানোর কিছু নাই, একই জিনিস কিন্তু। ঠিক আছে, এবং মাত্রা কি M3/2, এটা কিন্তু দুইবার দেখাইছি বের করে। ঠিক আছে, ওকে, এবং মনে রাখবা যে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মানে একই। ঠিক আছে, D=T, এর জন্য তো এদের মাত্রা সেম, মাত্রা একক সবই কি ভাইয়া? সবই সেম। ঠিক আছে, ওকে, তারপরে আসো দেখো পৃষ্ঠ শক্তির বৈশিষ্ট্য একটু রিডিং দিও, এখানে একটু রিডিং দিবা। দেখো পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠটানকে ব্যাখ্যা করার জন্য যে তত্ত্ব দেওয়া হয়েছে তাকে বলা হয় ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব। এটা একটু মনে রেখো, যে কোন তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানকে ব্যাখ্যা করা যায়? কোন তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানকে ব্যাখ্যা করা যায় ভাইয়া? ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব, এখানে আর কিছুই লাগবে না। ওকে, দেখো যে এক কথা বলছে যে পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি সমান। ঠিক আছে, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি সমান ই সমান টি। ঠিক আছে, ওকে, এখানে আর কিছুই লাগবে না। এই নিচে আসো, দেখো এখানে কৈশিকতা, কৈশিকতা দেখবো আমরা। ঠিক আছে, দেখো বলছে যে খুব সরু ছিদ্র বিশিষ্ট সুষম নলকে কৈশিক নল বলা হয়। ঠিক আছে, মোট কথা কৈশিক নল মানে হলো সরু, সরু কথার অভাব, এটা হলো কিওয়ার্ড। ঠিক আছে, এখন দেখো এখানে কয়েকটা বিষয় আছে। এই যে স্পর্শকোণ, স্পর্শকোণ আমরা একটু দেখব। ঠিক আছে, স্পর্শকোণ আমরা একটু দেখব। তো তোমাদের এখানে কয়েকটা কন্ডিশন দিয়ে দিতে পারে, কন্ডিশনগুলো আমি একটু এখানে লেখা দেই। দেখো যদি, দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, স স মানে হলো সংশক্তি বল, সংশক্তি বল। আর মানে হলো কি? আসঞ্জন বল, আসঞ্জন বল। ঠিক আছে, এটা হলো শর্টকাট। দেখো এখন মানে শর্টকাট মানে কি? এখন শর্টকাটটা বলবো আর কি। তো কোনো কারণে যদি সংশক্তি বল আসঞ্জন বলের চাইতে বেশি হয়, ঠিক আছে, আসঞ্জন বলের চাইতে বেশি হলে তখন কি হবে? তখন মনে রাখবা উত্তলে ভেজাবে। আমি বুঝাই দিব, সমস্যা নাই।
উত্তল হবে, তারপরে ভেজাবে না, এবং একটা কথা মনে রাখো যে স্থূলকোণ হবে। কোণ হবে? স্থূলকোণ। স্থূলকোণ কেমনে দেখো, আমি যদি একটু দেখাই, দেখো যে একটা হলো সূক্ষ্মকোণ, একটা হলো কি স্থূলকোণ। এখানে আলটিমেটলি এগুলো কথাই বলা আছে, ঠিক আছে? ভিজায়, কখন ভিজাবে না, ঠিক আছে? কোনটা বেশি হবে কোনটা কম হবে ওগুলো এখানে বলছে, ঠিক আছে? তো এটা আমি শর্টকাটে বুঝাই দিই। দেখো কি হইল, দেখো এই যে চিত্রটাতে যদি আমি একটু বুঝাই, ঠিক আছে? এই যে দেখো এই চিত্রটার ক্ষেত্রে ভাইয়া কি দেখো, যে চিত্রটার ক্ষেত্রে সংশক্তি বল আসঞ্জন বলের চেয়ে কম, এবং এই ক্ষেত্রে কি হইতাছে, মানে দেখো এখানে আসলে হচ্ছে কি, দেখো এখানে উত্তল দেখতাছে যে এখানে যে, আচ্ছা এটা যদি এভাবে না দেখায়, দেখো আলটিমেটলি হয় কি, যে এটা যদি একটা পাত্র হয়, এখানে যদি একটা নল থাকে, একটা নল, ঠিক আছে? এটা এটা এভাবে ভিজবে, এই যে এইভাবে ভিজবে, ঠিক আছে? এটাকে এই যে এখান থেকে যে এতটুকু জিনিস সেখানে কাইটা নিয়ে আসছে, ঠিক আছে? তো এটা এখানে দেখাচ্ছে, দেখো যেটা কি হয়, যে এই যে ভিজাইছে, মানে যেটা এটা উত্তল না, তেমন উত্তলে ভেজাবে, উত্তলে ভিজাইছে, এবং এই যে কোনটা হয়েছে, কোনটা কি 90 ডিগ্রি চাইতে বড়, আমরা কি জানি 90 ডিগ্রি চাইতে বড় কোনকে কি বলে? স্থূলকোণ বলে। তার মানে কি কোনটা এখানে কত হয়েছে, 90 ডিগ্রি চাইতে বড় হয়েছে, তার মানে কি এটা হলো স্থূলকোণ। বুঝছো কি না? আর এখানে কি হবে, এই যে দেখো এখানে কি কাজটা ভিজছে, এই যে এ কাজ পানির বরাবর কোনটা, পানি বরাবর তো এই পর্যন্ত, তাহলে কি আমরা বলতে পারি পানি বরাবরটা এই পর্যন্ত, কিন্তু এখানে কি কোনো ভিজছে, এখানে কিন্তু ভেজে নাই, তার মানে কি ভেজাবে না, ঠিক আছে? এটা আমরা বলছি এখানে, দেখো যে সংশক্তি বল আসঞ্জন বল চাইতে বেশি হলে কি হবে, উত্তল হবে, ভেজাবে না, এবং কি হবে, স্থূলকোণ হবে। আর যদি বিপরীত হয়, আসঞ্জন বল সংশক্তি বল চাইতে বেশি হয়, তাহলে কি হবে, অবতল হবে, ভেজাবে, এবং কি হবে, সূক্ষ্মকোণ হবে। এই যে দেখো অবতল, সূক্ষ্মকোণ, এই যে এটুকু কোণ হবে, তার মানে কি 90 চাইতে কম হবে, এবং কি হবে, ভেজাবে। দেখো এই যে এটা হলো পানির লেভেল, আর পানির লেভেল তো ভিজাইছে, প্লাস উপরেও ভিজা ফেলছে, ঠিক আছে? ওকে, এটা একটু মনে রাখো। আর এখানে রিডিং টিডিং দিও, দেখো এগুলো কথাই বলছে, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে কয়েকটা কথা বলছে, দেখো এগুলো একটু দাগায় দেই, মনে রাখবা যে সাধারণ পানি ও কাচের ভেতরের স্পর্শকোণ হলো 4 ডিগ্রি। কত? 4 ডিগ্রি। এবং বলছে দেখো যে বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ কাচের ভেতরে স্পর্শকোণ 0, ঠিক আছে? বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ কাচের ভেতরে স্পর্শকোণ কত? 0, মনে রাখবা দুইটাই বিশুদ্ধ, তার মানে কি 0, ঠিক আছে? তারপর বলছে দেখো যে রূপা ও পানি ভেতরে স্পর্শকোণ হলো 90 ডিগ্রি। রূপা এবং পানির ভেতরে স্পর্শকোণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে, এবং আরেকটা কথা বলছে এখানে, দেখো যে পারদ ও কাচের ভেতরে স্পর্শকোণ 140 ডিগ্রি, ঠিক আছে? এই কোণগুলোর নাম একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? ওকে, এখন দেখো এই পাশে আসো, দেখো বলছে যে স্পর্শকোণ যে যে বিষয়ের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, দেখো কঠিন ও তরল পদার্থের স্পর্শকোণ প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে, এবং বিশুদ্ধতার উপর নির্ভর করে, ঠিক আছে? কিসের উপর নির্ভর করে ভাইয়া? প্রকৃতি, মাধ্যম এবং বিশুদ্ধতার উপরে স্পর্শকোণ নির্ভর করে, ঠিক আছে? এটা একটু মনে রাখো। দেখো এখন আসো পৃষ্ঠটানে ব্যবহার। পৃষ্ঠটানে ব্যবহার শুধুমাত্র হেডলাইনগুলো লাগবে, ঠিক আছে? দেখো যে পানির তলে পোকামাকড়ের চলাচল, সাবানের ফেনা, ঠিক আছে? তারপরে গাছে পানির পরিবহন, তারপরে তরল পৃষ্ঠে সূচের অবস্থান, এবং কি ছাতার কাপড় বা তাঁবুর মধ্যে কি পানি প্রবেশ করতে না পারে, এগুলো সব কিসের উদাহরণ ভাইয়া? পৃষ্ঠটানের উদাহরণ, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার শেষ। ওকে, আহ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, স্বজন শুভকামনা, পড়ো যতটুকু দাগায় দিলাম ভালোভাবে, ঠিক আছে? ওকে, আর অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করে অবশ্যই, ঠিক আছে? এই চ্যাপ্টারে কিন্তু খুব একটা ম্যাথ নাই, ঠিক আছে? ম্যাথ টাইপের প্রশ্ন অধ্যায় থেকে আসেও না খুব একটা। ওকে, সংখ্যাগত মানে তথ্যগুলো একটু বেশি মনে রাখা আর মুখস্থ করা আর কি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।